আচ্ছা সলভ করে দেই। বেশ সহজই ছিল মনে হয়, মোটামুটি সবাই পারছেন। ওকে, ফাংশন ছিল এইটা x1 স্কোয়ার মাইনাস 6x1 x2 প্লাস 8x2 স্কোয়ার প্লাস 3x1। ওকে, তো এটা একটা কোয়াড্রেটিক ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এটাকে প্রথমে লিখতে বলছি এমনি x ট্রান্সপোজ x প্লাস b ট্রান্সপোজ x প্লাস c, এই ফরম্যাটে। আচ্ছা, তো সব সেকেন্ড পাওয়ার 2 টার্ম এটার মধ্যে থাকবে, সব পাওয়ার 1 টার্ম এটার মধ্যে থাকবে, আর কনস্ট্যান্ট টার্ম এটার মধ্যে থাকবে। আচ্ছা, এটাকে লেখা যায় এমনে, এই পার্টটাকে লেখা যায় এমনে, দেখেন x1 x2 1 minus 6/2 minus 6/2 8 x1 x2। এটা ফালানোর সময় চলে আসছে। বিশ্বাস করতে পারেন যে এইটা হলো এই 3টা টার্ম দিবে, বুঝছেন আপনারা? ওকে, এইটার জন্য লাগবে হইলে এইটা 3 0 x1 x2, ওকে, আর c এখানে 0। তো এটা হইলো আমার a, এইটা হলো a, এইটা হইলো b, আর এটা হইলো c। শেষ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ রাইট রাইট, মানে দিস ইজ বি ট্রান্সপোজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ বি ট্রান্সপোজ। আচ্ছা, ওকে, এখন যদি কোয়াড্রেটিক ফর্মের এক্সপ্রেশনগুলো মনে থাকে তাহলে পরের পার্টগুলো আসলে ক্যালকুলেশন ছাড়াই করতে পারবেন। আমার যদি এরকম একটা কোয়াড্রেটিক ফর্ম দেওয়া থাকে তাইলে আপনার গ্রেডিয়েন্ট হবে হইল a প্লাস a ট্রান্সপোজ x প্লাস b, যদি ইকুয়েশন মনে থাকে। তাইলে এখন এইটা তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য a প্লাস a আর a ট্রান্সপোজ সমান। তো দিস ইজ বেসিক্যালি 2a ইকুয়ালস টু 0। তাইলে আচ্ছা, এটা হলো গ্রেডিয়েন্ট, আর হেসিয়ানটা হবে জাস্ট এইটুক 2a। ওকে, তো ক্রিটিক্যাল পয়েন্ট বাইর করতে হলে ইকুয়েশনটা সলভ করা লাগবে। ইকুয়েশনটা সলভ করলে অ্যান্সার আসে হইল x সমান সমান মাইনাস হাফ a ইনভার্স b। ক্যালকুলেটরে করতে পারেন a ইনভার্স b, অথবা এখান থেকে যে দুইটা ইকুয়েশন আসে এই দুইটা ইকুয়েশন সলভ করতে পারেন। সলভ করলে হইল x1 x2 এর ভ্যালু বাইর হবে, ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালুটা বাইর হয়ে যাবে। আর তারপরে কাজ হইল ক্রিটিক্যাল পয়েন্ট ক্লাসিফাই করা। তো ক্লাসিফাই করার জন্য হেসিয়ানের আইজেন ভ্যালুগুলোর সাইন দেখা লাগবে। আচ্ছা, তো আইজেন ভ্যালু ক্যালকুলেটরে বাইর করা যায়, যায় না? হ্যাঁ, তো এখন দেখেন হেসিয়ানটা বেসিক্যালি এই ম্যাট্রিক্সের 2 গুণ। তো এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলোই হইল হেসিয়ানের, এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলোর 2 গুণ হইল হেসিয়ানের আইজেন ভ্যালু হবে। আচ্ছা, এটা আইজেন ভ্যালু বের করে করা যায়। 2/2 ম্যাট্রিক্স হইলে আসলে আইজেন ভ্যালু পর্যন্ত যাওয়া লাগে না, আপনারা আরও কিছু জিনিসপত্র দেখেই বুঝতে পারবেন সাইনটা কী হবে। দেখেন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি, 1 × 8 মাইনাস -3 × -3, 8 - 9 = -1, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো -1। আচ্ছা, আপনারা কি জানেন যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হইল আইজেন ভ্যালুগুলোর গুণফল? ওকে, তো ধরেন দুইটা সংখ্যার, দুইটা রিয়েল নাম্বারের গুণফল -1, তাহলে দুইটা রিয়েল নাম্বারকে যে একজনকে পজিটিভ হইতে হবে আর একজনকে নেগেটিভ হইতে হবে, এটা কি বুঝতে পারতেছেন? দুইটাই যদি পজিটিভ হইতো তাহলে গুণফল পজিটিভ আসতো, দুইটাই যদি নেগেটিভ হইতো গুণফল পজিটিভ আসতো। এখন গুণফল নেগেটিভ শুধু একটা ক্ষেত্রেই আসতে পারে, যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়।
তো আইজেন ভ্যালু যদি একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয় তাহলে ম্যাট্রিক্সটা কি ইনডেফিনিট ম্যাট্রিক্স। ইনডেফিনিট ম্যাট্রিক্স হলে স্যাডেল পয়েন্ট শেষ। তো হ্যাঁ না আইজেন ভ্যালু বাইর করছেন আপনি? আপনি কি করছেন দেখি তো। ক্রিটিক্যাল পয়েন্ট ইজ এ লোকাল। আপনি তো ডাইরেক্ট লিখে দিয়েছেন পজিটিভ ডেফিনিট, কেমনে পাইলেন? পজিটিভ ডেফিনিট পাইলেন কেমনে? কোয়াড্রেটিক ফর্মের যে ক্রিটিক্যাল পয়েন্ট ওটা ম্যাক্সিমামও হইতে পারে, মিনিমামও হইতে পারে, স্যাডেল পয়েন্টও হইতে পারে, ঠিক আছে? ওয়েল ওয়ান ডাইমেনশনে খালি ম্যাক্সিমাম মিনিমামই সম্ভব, আর মাল্টিপল ডাইমেনশনে স্যাডেল পয়েন্টও সম্ভব। হ্যাঁ হবে। আপনি আমাদের রিমাইন্ডার দিছেন ডিসকর্ডে? না না ওয়ানের জন্য তো, আচ্ছা ওয়ানেরটা তো ফেরত দিছি, রাইট, ওকে আচ্ছা। হ্যাঁ কুইজ ওয়ান ফেরত পান নাই আপনি? হ্যাঁ হ্যাঁ কুইজ টুটা আচ্ছা দিয়ে দেবনি, ওকে। তো এইটাই, আচ্ছা এই যে ট্রিকটা বললাম এই ট্রিকটা শুধু মানে 2x2 ম্যাট্রিক্সের জন্যই খাটবে, রাইট? মানে আপনার যদি ধরেন 3টা সংখ্যা হয় তখন 3টা সংখ্যার গুণফল -1 তো অনেকভাবেই সম্ভব, ঠিক আছে? একটা মাইনাস, 2টা প্লাস, অথবা 3টাই মাইনাস, তো তখন তো বোঝা যাবে না যে ইনডেফিনিট ম্যাট্রিক্স নাকি নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই ট্রিকটা খালি 2x2 এর জন্যই খাটে। এই তো আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল। ক্লাসে যা পড়াইছি বেসিক্যালি ওইটার একটা খুবই সিম্পল এক্সাম্পলই দিয়ে দিছি, এইটাই, ওকে। আচ্ছা আমি আরো 20 মিনিট পড়াই নাই, ওরা বলছে মিডের একটা রিভিউ দিতে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসে যে মানে একটা হচ্ছে প্রবলেমে দিয়েছিলেন লাইক x2 x3 plus x3 x1 সম্ভবত। তো স্যার এইটার হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা ছিল, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো স্যার হচ্ছে আমার লাইক মানে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে আমার 1 হবে। কিন্তু স্যার অফ ডায়াগোনাল বরাবর হচ্ছে যখন করতে গেছি মানে হচ্ছে তখন কি স্যার এরকম যে আমার মানে অফ ডায়াগোনাল বরাবর এইটা আর এইটা হচ্ছে এরকম সমান আসবে, বা এইটা আর এইটা সমান আসবে, আর লাইক এইটা আর এইটা মানে লাইক মানে এই দুটো কি হচ্ছে ইকুয়াল হবে নাকি, এই দুটো ইকুয়াল হবে নাকি, এই দুটো ইকুয়াল হবে নাকি? যদি হয় তাহলে হচ্ছে আমার লাইক মানে কোন রিলেশন আর কি ইকুয়াল হতেছে? আচ্ছা ঠিক আছে। প্রথমত আপনি যে কোনো কোয়াড্রেটিক ফর্মকে যদি এই ফর্মেটে লিখতে চান x ট্রান্সপোজ a x প্লাস b ট্রান্সপোজ x প্লাস c, এই a ম্যাট্রিক্সটা ইউনিক না। আসলে এরকম অনেক ম্যাট্রিক্সই বানানো সম্ভব যেটার জন্য আপনি এক্সপ্রেশনটা এমনি লিখতে পারবেন, বাট এই ম্যাট্রিক্সটা ইউনিক হবে যদি আপনি একে সিমেট্রিক বানাতে চান। যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন হলো যে অফ ডায়াগোনালগুলো সমান হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স একভাবেই বানানো সম্ভব। আচ্ছা এটা বানানোর সবচেয়ে ইজি টেকনিক কি? ইজি টেকনিক হইল ডায়াগোনাল বরাবর আপনি হইল এই স্কোয়ারগুলোর কোএফিশিয়েন্টগুলো লিখবেন, তো এই ক্ষেত্রে 1 1 1 1 1 1। আর অফ ডায়াগোনাল বরাবর আপনার যে অফ ডায়াগোনাল এন্ট্রি আছে ওইটার অর্ধেক লিখবেন, অর্থাৎ একটা অর্ধেক এই সাইডে লিখবেন আর একটা অর্ধেক এই সাইডে লিখবেন। যেমন এটার অফ ডায়াগোনাল x1 x2 করেসপন্ডিং কোএফিশিয়েন্ট হলো 2, তাইলে এইখানে আপনি লিখবেন 2/2, এখানে লিখবেন 2/2। যদি এখানে 3 থাকতো তাহলে লিখতাম 3/2 3/2, মানে অর্ধেক এখানে লিখতাম অর্ধেক এখানে লিখতাম। তো এখানে বেসিক্যালি আর কি এই ম্যাট্রিক্সটা হবে সব 1 1 1 1 1 1 1। ওকে, যেমন এখানে এই ট্রিকটাই ইউজ করছি বেসিক্যালি। দেখেন এটা লেখার জন্য ডায়াগোনালে 1 লিখছি, এখানে 8 লিখছি, আর অফ ডায়াগোনালে এইটার অর্ধেক লিখছি, এখানে -3 লিখছি, এখানে -3 লিখছি। স্যার বেসিক্যালি তাহলে হচ্ছে মানে এই যে লাইক অফ ডায়াগোনাল গুলো হচ্ছে করতেছি আমরা হচ্ছে সিমেট্রিক বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার যদি আমাদের লাইক মানে 4 into 4 ম্যাট্রিক্স হতো দেন স্যার তখন কি হবে? সেমই, জাস্ট
ডায়াগোনালে তখন আরেকটা ইয়া থাকতো, হয়তো x4 স্কোয়ারের কোএফিসিয়েন্টটা এই ডায়াগোনালে লিখতেন, আর এই সাইডে x1 x4 এর কোএফিসিয়েন্ট লিখতেন, এখানে x1 x4 এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই 2, এখানে x4 x1 এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই 2, তারপর x2 x4 x2 x4 x3 x4 x3 x4। আচ্ছা স্যার, আরেকটা যে ছিল দেন স্যার, মানে এইখান থেকে যদি হচ্ছে আমরা লাইক ডেল স্কয়ার এফটা যদি হচ্ছে বের করে দিতাম, তাহলে দেন হচ্ছে আমাদের লাইক এই ম্যাট্রিক্সটা যেটা ছিল লাইক মানে এটা কি স্যার, লাইক মানে এরকম হচ্ছে মানে করে দেন হচ্ছে আমার কি ল্যামডার মানগুলো বের করতে হতো আর কি, যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস। স্যার কাউকে হচ্ছে এটা সলভ করতে দিচ্ছে মানে আমি হচ্ছে ভাবছিলাম যে যেহেতু এ দিয়ে আর কি ডিনার করছিলেন, আপনারা এর সাথে হচ্ছে ডাইরেক্ট গুণ দিয়ে দিচ্ছেন আর কি, এরকম লাইক লেকচারে গুণ দিয়ে দিছি বলতে লাইক লেকচার হচ্ছে দেখছিলাম যে এরকম যে মানে যদি বলছেন যে এ ট্রান্সপোজ মানে যদি এ হয় Yes. যদি সিমেট্রিক হয় হ্যাঁ। মানে তাহলে হচ্ছে আমার মানে এই শ্রেণীটা হচ্ছে এরকম দেখছিলাম যে 2a, হ্যাঁ। আর যদি না হয় তাহলে হচ্ছে আমার মানে যদি এটা নট ইকুয়াল হয় তখন আমার হবে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস এ, ইয়েস। তো স্যার আবার আগে হচ্ছে এটা মিস ইন্টারপ্রেট করা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মানে এইখানে হচ্ছে মানে গুণ দেওয়ার পর যে আইগেন ভ্যালুগুলো স্কেল আপ সেটা দিয়ে মনে হয় আমরা নির্ধারণ করতেছি, এটা হচ্ছে হ্যাঁ সেইটা দিয়েও নির্ধারণ করতে পারেন, কিন্তু মানে জিনিসটা হইলো ধরেন আমাদের দরকার কি, দরকার তো সাইড, এক্স্যাক্টলি আইজেন ভ্যালুগুলার ভ্যালুটা তো দরকার নাই। তো এইটা কি বুঝতেছেন যে এর যে আইজেন ভ্যালুগুলো পাবো, এইচ এর আইজেন ভ্যালুগুলা এর আইজেন ভ্যালুর 2 গুণ হবে, আচ্ছা হ্যাঁ, তাহলে এর আইজেন ভ্যালু সাইন বের করলে তো যথেষ্ট। মানে আপনি 2 গুণ করেও আইজেন ভ্যালু বের করতে পারেন, অথবা ডাইরেক্ট এর আইজেন ভ্যালু বের করতে পারেন, সাইন সেমই আসবে। মানে স্যার আমি হচ্ছে ও আচ্ছা মানে আমার মানে মিস ইন্টারপ্রেট এরকম হচ্ছে যাচ্ছে মানে হেসিয়ান এসে এইভাবে হচ্ছে লিখছে তো লাইক মানে আমি কখন হচ্ছে যাচ্ছে ঠিক আছে, মানে 2 গুণ করলে মানে হেসিয়ানটা হচ্ছে বের হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক, 2 গুণ করলে হেসেনটা বের হবে, এটা ট্রু, কিন্তু তারপর তো ওই যে আইজেন ভ্যালুগুলো বের করা লাগবে। ওটা কি হচ্ছে যাচ্ছে ঠিক আছে, মানে যে ম্যাট্রিক্সটা আছে স্কেল আপ ওটার ডায়াগোনাল ভ্যালুগুলো হচ্ছে আইগেন ভ্যালু। ও না 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 না, ইন জেনারেল ম্যাট্রিক্সের ডায়াগোনাল তো আইজেন ভ্যালু হবে না। হ্যাঁ কি এটা মুছছিল কেন? লেখার জন্য। ওকে, আপনাদের কি মিড টার্ম রিভিউ লাগবে? মিড টার্ম রিভিউ কি লাগবে? দিব? আচ্ছা ঠিক আছে। বাইরে ভাই, ওই ক্লাস নিতে গেলে তো এখন আমার ওইটাই বুঝানো লাগবে 2-3 ঘন্টা। আচ্ছা আপনি কনসালটেশন আইসেন, আপনারা দুজন বুঝছেন অটোটিভ? আপনারা বুঝে নাই? ভিডিও দেখছেন? আসলেই দেখছেন? আচ্ছা আচ্ছা আজকে এথেশাম অটোটিভ বুঝাবে বলতে কোড বুঝাবে। হ্যাঁ হ্যাঁ বলতেছি। আচ্ছা মিড টার্ম রিভিউ, ও ওকে, কি পড়ালাম? ফার্স্টে শুরু করছে হলো লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে। আচ্ছা লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আপনার লাগবে কি? ভেক্টর স্পেস লিনিয়ার অ্যালজেব্রা, এটার মধ্যে একটা জিনিস দেখছি নর্মের ডেফিনিশন দেখেছি। আপনার জেনারেল, আপনার যদি একটা ভেক্টর থাকে তাইলে আমরা ভেক্টরের নর্ম, ইউক্লিডিয়ান নর্ম ডিফাইন করছি এমনে, এক্স ট্রান্সপোজ এক্স এর স্কোয়ার রুট, ঠিক আছে?
ইন জেনারেল পি নর্মের ডেফিনিশন হইল, কোন একটা ভেক্টরের পি নর্মের ডেফিনিশন হলো এইটা, xi টু দি পাওয়ার পি 1/p সাম ওভার i, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাবসলিউট ভ্যালু টু দি পাওয়ার পি নিব, যোগ করব, তারপর পুরাটার পিথ রুট নিব। ঠিক আছে, আচ্ছা নর্ম বলেছিলাম, তারপরে ধরেন ডিস্টেন্স, নেইবারহুড, এই কনসেপ্টগুলো বলছিলাম যে আমাদের একটা ভেক্টর স্পেসে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি, ডিস্টেন্স আমরা ডিফাইন করি যদি একটা পয়েন্ট থেকে x1 আর একটা পয়েন্ট থেকে x2, অথবা একটা পয়েন্ট থেকে p আর একটা পয়েন্ট থেকে q, তাইলে p আর q এর মধ্যে ডিস্টেন্স হইল p মাইনাস q, যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরের নর্ম। সেই নর্ম আপনি যেই নর্ম ইউজ করেন, আমরা থ্রু আউট দিস কোর্স 2 নর্ম ইউজ করব। ওকে, তারপর নেইবারহুড, কোন একটা পয়েন্ট x অথবা p, কোন একটা পয়েন্ট p এর চারপাশে একটা নেইবারহুড ডিফাইন করছি এমনে, the set of all points x such that x minus p is less or equal sum r, এটা সেট all x such that this thing, এটা হইল আমার p পয়েন্টের চারপাশে আর রেডিয়াসের একটা বল, একটা মাল্টি ডাইমেনশনাল বলের ডেফিনিশন। এটা নেইবারহুড। এইগুলো কেন কাজে লাগে? এইগুলো কাজে লাগে হইলো আমরা যখন আচ্ছা কাজে লাগে হইলো আমাদের মিনিমাম ম্যাক্সিমার ডেফিনিশনে আমাদের ওই লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমামের জন্য আমাদের হইলো ওই যে জুম ইন করা লাগে, যে তো জুম ইন করা লাগে মানে আমরা যেই পয়েন্টকে লোকাল মিনিমা ক্লেম করতেছি ওই পয়েন্টের চারপাশে একটা রিজন বানানো লাগবে, যেই রিজনে ওইটা মিনিমাম। ঠিক আছে, ওইটা হইলো মিনিমাম পয়েন্ট। তো ওই রিজনগুলো বানানোর জন্য এই কনসেপ্টগুলো আমাদের লাগে। ওকে, আচ্ছা এটা গেল নর্ম, ডিস্টেন্স। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগছে আমাদের সেটা হলো আইজেনভ্যালু, আইজেনভেক্টরের প্রপার্টি। ওকে, আইজেনভ্যালু কী জিনিস? আইজেনভ্যালু হইল, ধরেন আমার যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে এ, আইজেনভেক্টর আর আইজেনভ্যালু হলো যদি এমন একটা ভেক্টর পাওয়া যায় সাচ দ্যাট এ ইউ সমান ল্যামডা ইউ হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা ইউ এর উপর অ্যাপ্লাই করলে ইউ খালি স্কেল হয়, ঠিক আছে, আর অন্য কোনো চেঞ্জ হয় না, তাইলে ইউকে এর আইজেন ভেক্টর বলে আর ল্যামডাকে ইউ এর করেসপন্ডিং আইজেন ভ্যালু বলে। ঠিক আছে, আচ্ছা এটা হলো আইজেন ভ্যালু আইজেন ভেক্টরের ডেফিনিশন। তারপরে 2 নাম্বার, যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয়, এ ট্রান্সপোজ সমান সমান যদি এ হয়, তাইলে সবগুলা আইজেন ভ্যালু রিয়েল হয়। এইটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখছি, সিমেট্রিক ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো সবসময় রিয়েল হয়। তারপর আরেকটা প্রপার্টি ছিল, একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের দুইটা আলাদা আলাদা আইজেন ভেক্টর সবসময় অর্থোগোনাল হয়। আমরা একটা সিম্বল ইন্ট্রোডিউস করছি ক্রোনেকার ডেল্টা, ডেল্টা আই, এটার মানে হলো আই আর জে সমান হইলে 1, আই আর জে অসমান হইলে 0। ঠিক আছে, তো এ ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয় এবং ইউ আই আর ইউ জে যদি এটার দুইটা অর্থোগোনাল দুইটা আইজেন ভেক্টর হয়, যেই দুইটা আইজেন ভেক্টরের আইজেন ভ্যালুগুলো ডিফারেন্ট, অর্থাৎ ধরলাম ইউ আই আর ইউ জে দুইটা আইজেন ভেক্টর সাচ দ্যাট এ ইউ আই সমান সমান ল্যামডা আই ইউ আই, এ ইউ জে সমান সমান ল্যামডা জে ইউ জে। যদি ল্যামডা আই আর ল্যামডা জে সমান না হয়, তাইলে ইউ আই এর সাথে ইউ জের ডট প্রোডাক্ট 0 হবে। এইটাই মিনিং, এইটাই। ওকে, আচ্ছা এটা সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। তারপর আরেকটা প্রপার্টি আছে, একটা প্রপার্টি হলো এইটা, আইজেন ভ্যালুগুলো রিয়েল হয়। আরেকটা প্রপার্টি হলো এইটা, আইজেন ভ্যালুগুলো অসমান হইলে আইজেন ভেক্টরগুলো অর্থোগোনাল হয়। আর আরেকটা প্রপার্টি এইটা, যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের আইজেন ভেক্টরগুলো একটা বেসিস ফর্ম করে। বেসিস ফর্ম করে মানে আপনি ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে
ওই আইজেন ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবেন। ওকে, দ্য সেট UI forms a basis. ওকে, আর আরেকটা হলো যে আমরা একটা এটা একটা করেসপন্ডিং ডায়াগোনালাইজেশন আছে, অর্থাৎ আমরা যদি এ ম্যাট্রিক্সের সিমেট্রিক হয় তাহলে আমি এ কে এরকম একটা ডিকম্পোজিশন হিসাবে লিখতে পারবো, কিউ ডি কিউ ট্রান্সপোজ। ডিড আই রাইট ইট কারেক্টলি? হ্যাঁ, ঠিকই লিখছি। যেখানে ডি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, কিউ এমন একটা ম্যাট্রিক্স হবে যেটার মধ্যে সবগুলো আইজেন ভেক্টর থাকবে, সবগুলো অর্থনর্মাল আইজেন ভেক্টর থাকবে। তো একে এই ফরম্যাটে প্রকাশ করা সম্ভব আর কি। ওকে, আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার ইনফরমেশন আমাদের আসলে এইটুকুই লাগতো। ওকে, ডান। নেক্সট, তারপরে পড়াইছি মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস। মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস আসলে অলমোস্ট কিছুই লাগে নাই, খালি টেইলর, হ্যাঁ, খালি টেইলর সিরিজ, পার্শিয়াল ডেরিভেটিভ, ওই জিনিসগুলোই লাগছে। ওকে, মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের মধ্যে কি ছিল? মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের মধ্যে ছিল হইল আমার যদি একটা ফাংশন থাকে যেটা অনেকগুলো ভ্যারিয়েবলের ফাংশন, তো এই ফাংশনের ডেরিভেটিভ বলতে কি বোঝায়? তো এই ফাংশনের ডেরিভেটিভ আসলে একটা না, অনেকগুলা। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে একটা করে ডেরিভেটিভ আছে, সেইগুলোকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বলি। অলরাইট, তো এফ যদি x1 x2 xn এই এতগুলা ফাংশনের ফাংশন ভ্যারিয়েবলের ফাংশন হয়, তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে একটা করে পার্শিয়াল ডেরিভেটিভ আছে। আচ্ছা, তারপর এই সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ যদি আমি একটা ভেক্টরের মধ্যে লিখি, তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেইটাকে ওই ফাংশনের গ্রেডিয়েন্ট বলে। ওকে, আচ্ছা, পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশন কি? পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশন হইল আমি জাস্ট একটা ভ্যারিয়েবল চেঞ্জ করলে ফাংশনটা কতটুকু চেঞ্জ হয় সেটা দেখব। ঠিক আছে, বাকি অন্য ভ্যারিয়েবলগুলোকে কনস্ট্যান্ট রাখবো। তো আই গেস ফর্মাল ডেফিনিশন হলো এইটা, ডেল এফ বাই ডেল এক্স আই ইকুয়ালস টু এফ এক্স ওয়ান এক্স আই প্লাস এইচ এক্স এন মাইনাস এফ অফ এক্স ওয়ান এক্স আই এক্স এন divided by h। কি করছি আমি? i তম ভ্যারিয়েবলটাকে h পরিমাণ ইনক্রিজ করছি, অরিজিনাল ফাংশনের ভ্যালু থেকে মাইনাস করছি, তারপর h দিয়ে ভাগ দিছি, তারপর লিমিট দিছি h টেন্ডস টু 0। ঠিক আছে, তো এটা যেটা বোঝায় সেটা হলো i তম ভ্যারিয়েবলটাকে আমি যদি একটু নাচ করি, একটু চেঞ্জ করি, তাহলে এই ফাংশনের চেঞ্জ কতটুকু হয়। আচ্ছা, এইটা গেল গ্রেডিয়েন্ট। তারপরে আমরা একটা জিনিস দেখলাম, সেইটা হইলো ডাইরেকশনাল ডেরিভেটিভ। কি জিনিস ডাইরেকশনাল ডেরিভেটিভ? মানে হইলো এইখানে যে কাজটা করতেছি সেইটা হইলো আমার যেই ভ্যারিয়েবলের যে ভেক্টরটা x1 থেকে xn, এই ভ্যারিয়েবলের ভেক্টরটার মধ্যে জাস্ট একটা ভ্যারিয়েবল আমি চেঞ্জ করতেছি, নাচ করতেছি। ঠিক আছে, এটা যদি আমি মাল্টি ডাইমেনশনাল একটা ভিজুয়ালাইজেশন দেখি, ভিজুয়ালাইজেশনে যেটা দেখব সেইটা হইল যে ধরলাম এইটা আমার x1 x2 প্লেন, আমি কোনো একটা পয়েন্টে আছি, তো জাস্ট x1 চেঞ্জ করা মানে হইলো আমি এই ডাইরেকশনে যাচ্ছি, এই ডাইরেকশনে গেলে ফাংশন কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা দেখার চেষ্টা করতেছি। জাস্ট x2 চেঞ্জ করা মানে হলো এই ডাইরেকশনে যাচ্ছি,
এই ডাইরেকশনে যে ফাংশন কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা বের করার চেষ্টা করতেছি। তো তারপরে বললাম যে আমি তো অ্যাক্সিস বরাবর না যে অন্য যে কোনো ডাইরেকশনে যেতে পারি, ঠিক আছে? অন্য যে কোনো ডাইরেকশনে গেলে চেঞ্জটা কী হবে? অর্থাৎ আমি যদি এই কাজটা করতাম যে আমার ফাংশন এটা থেকে আমি অন্য যে কোনো ডাইরেকশনে গেলাম, তাইলে আমার ডেরিভেটিভটা কি বাইর হইতো? ঠিক আছে, তো আরবিট্রারি ডাইরেকশনে গেলে ডেরিভেটিভ যেটা বাইর হইতো সেটা হলো এই জিনিসটা বাইর হইতো, ডি ডট ডেল এফ। এটাই আমার ডাইরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে? তো ইন সাম সেন্স আপনার এই গ্রেডিয়েন্ট ভেক্টরটার মধ্যে সব ডাইরেকশনে ইনফরমেশন এনকোডেড থাকে, ঠিক আছে? যে আপনি যেই ডাইরেকশনে ডেরিভেটিভ বাইর করতে চান ওই ডাইরেকশনের ভেক্টরের সাথে এই গ্রেডিয়েন্ট ভেক্টর ডট প্রোডাক্ট করে দিবেন, তাইলেই আর কি আপনার ওই ডাইরেকশনে ডেরিভেটিভ বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা জিনিস ছিল। তারপরে আরেকটা ক্যালকুলেশনাল ডিভাইস দেখছিলাম যে আপনার এই মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের এই পার্শিয়াল ডেরিভেটিভগুলো কেমনে বাইর করে, মাল্টি ভ্যারিয়েবল চেইন রুল থেকে বাইর করে, ঠিক আছে? ধরলাম আমার একটা ফাংশন আছে যেটা ইউআরভি এর ফাংশন, আর ইউআরভি হলো x1 x2 ফাংশন। ওকে, তাইলে ডেল এফ বাই ডেল x1 কি হবে? ডেল এফ বাই ডেল x1 হবে আমি এফকে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপরে ইউকে x1 এর রেসপেক্টে করব, প্লাস এফকে ভি এর রেসপেক্টে করব, ভিকে x1 এর রেসপেক্টে করব। এটা হলো মাল্টি ভ্যারিয়েবল চেইন রুল। এটাকে আপনি চিন্তা করতে পারেন এমনে যে যদি আমার ফাংশনের একটা ট্রি থাকতো, যে আমার এফ ফাংশনটা ইউআরভি এর ফাংশন, ইউআরভি হইল x1 x2 ফাংশন, তাহলে ডেল এফ বাই ডেল x1 ইন সাম সেন্স এটা বোঝায় যে এফ থেকে x1 আপনি যত কয় রাস্তায় আসতে পারবেন ওই সবগুলা রাস্তার পার্শিয়াল ডেরিভেটিভগুলোর গুণফল। ওকে, তো এখানে দুইভাবে আসা যায়, দুই রাস্তায় আসা যায়। এই দুই রাস্তায় যতগুলো পার্শিয়াল ডেরিভেটিভ পাবো সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ গুণ দিয়ে যোগ করব। ওকে, আচ্ছা, এইটা হলো মাল্টি ভ্যারিয়েবল চেইন রুল। তারপর একটা ইম্পর্টেন্ট থিওরেম দেখছি, সেইটা হলো টেইলর সিরিজ। ওকে, টেইলর সিরিজ প্রথমে সিঙ্গেল ভ্যারিয়েবল টেইলর সিরিজ দেখছি। টেইলর সিরিজ কি করে? টেইলর সিরিজ বেসিক্যালি বলে যে আপনি যদি একটা পয়েন্টে থাকেন, যেই পয়েন্টে আপনি ফাংশনের ভ্যালু জানেন, ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ জানেন, সেকেন্ড ডেরিভেটিভ জানেন, থার্ড ডেরিভেটিভ জানেন, সব কিছু জানেন, তাইলে ওই ফাংশন থেকে যদি একটু সামনে আগান বা একটু পিছনে যান, তাইলে ফাংশনের ভ্যালু কীভাবে চেঞ্জ করবে সেই চেঞ্জের পরিমাণটা হইলো টেইলর সিরিজ দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যায়। ওকে, তো টেইলর সিরিজের যে ফর্মুলা সিঙ্গেল ভ্যারিয়েবল ভার্সনটা হলো এইটা, x নট প্লাস এইচ সমান সমান এফ অফ এক্স নট প্লাস এইচ এফ প্রাইম অফ এক্স নট প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এক্স নট প্লাস ডট 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 h to the power k by k factorial f k of x naught plus error। ঠিক আছে, আচ্ছা, এই এররের পরিমাণটা কত? এররের পরিমাণটা হলো আপনি লাস্ট যে টার্মটা লিখছেন সেই টার্মের চেয়েও ছোটো হবে। তো ইফ এইচ ইজ স্মল এনাফ এই এররটা অনেক ছোট হবে। ঠিক আছে, তো এই এররটা যে ছোটো হবে এটাই বেসিক্যালি টেইলর সিরিজের মেইন পার্ট। যদিও আমরা আসলে যখন সিরিজটা লিখি তখন এররটা নিয়ে মাথা ঘামাই না, কিন্তু টেইলর সিরিজের মেইন যে কন্টেন্ট, মেইন কন্টেন্টটাই আসলে এইটা যে এররটা ছোট হবে। কারণ আমি যে কোনো কিছুকেই আসলে যে কোনো কিছু প্লাস এরর লিখতে পারি। অর্থাৎ আমি ক্লাসে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে e⁻x = sin x প্লাস এরর, এটা লিখতে পারি। কিন্তু e⁻x আর sin x তো মোটেও একরকম দেখতে না। ঠিক আছে, তো যে কোনো কিছুকেই যে কোনো কিছু প্লাস এরর লেখা যায়। ওই এক্সপ্রেশনটা
প্র্যাকটিক্যালি ইউজফুল তখনই হবে যদি এররটা ছোট হয়। আমারটা সি কোশ্চেন ছিল হ্যাঁ স্যার, লাইক এরকমটা কি এরকম যে যদি বলা হয় যে মানে একটা হচ্ছে বার্থডে কেক আছে 100 গ্রামের আর কি, একটা কি আছে বার্থডে কেক, কেক আছে লাইক 100 গ্রাম, হুম সো 3 জন হচ্ছে ভাগ করে দিলাম, হুম সো 3 জন হচ্ছে সমান ডিস্ট্রিবিউশন করে দিলে তাহলে হচ্ছে সে 0.99, হুম সো আমার হচ্ছে যে 0. হচ্ছে 0.33 না 33 গ্রাম করে আসবে হয়তো, 33.33। হ্যাঁ 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 বলতে পারেন ওইভাবে, মানে আপনি যদি 33.33 গ্রাম করে দেন তাইলে হয়তো 99.99 গ্রাম আসবে, তারপরে বাকি যতটুকু থাকবে ওইটা এরর হবে, ওইভাবে বলতে পারেন। মানে এখানে এটা হইলো বার্থডে কেক আর এটা আমি ডিস্ট্রিবিউট করছি অনেকগুলো এই পোর্শনের মধ্যে। হ্যাঁ, ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দ্যাট। ওকে, আর এইটা গেল সিঙ্গেল ভ্যারিয়েবল ফর্ম। আর মাল্টি ভ্যারিয়েবল ফর্মটা হইল এইটা f of x naught plus h সমান সমান f of x naught plus h dot delta f plus 1/2 factorial h dot del square f plus 1/3 factorial h dot del k f 1/k factorial এইটাই ঠিক আছে। আগে এইচ এর সাথে গ্রেডিয়েন্ট গুণ দিছিলাম, এখন তো এইচ একটা ভেক্টর, এইচ এর সাথে ডেরিভেটিভ গুণ দিছিলাম, এখন এইচ একটা ভেক্টর, এইচ ভেক্টরের সাথে গ্রেডিয়েন্ট ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করতে হবে। তারপর এখানে যেটা করতে হবে, এখানে খুবই ইন্টারেস্টিং একটা নোটেশনাল সিম্বল ইউজ করছি, যে এইচ ভেক্টরের সাথে যে গ্রেডিয়েন্টের সিম্বলটা, ওই সিম্বলটা ডট প্রোডাক্ট করে তারপর ওইটা এফের উপরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর সব কিছু এভালুয়েট করতে হবে এক্স নট পয়েন্টে, অর্থাৎ যে পয়েন্টে আমি আছি ওই পয়েন্টে এভালুয়েট করতে হবে। আচ্ছা, এটা হইল মাল্টিভ্যারিয়েবল টেইলর সিরিজ এই। ওকে, এগুলাই হ্যাঁ মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস একটু লাগতো, এইগুলা ছিল ব্যাকগ্রাউন্ড লিনিয়ার অ্যালজেব্রা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসে। তারপরে আমরা পড়ছি কি, তারপরে পড়ছি অপটিমালিটি কন্ডিশন। ঠিক আছে, যে কোনো ফাংশনের কোনো একটা পয়েন্ট মিনিমাম ম্যাক্সিমাম কি হবে কখন হবে সেইটার ক্যারেক্টারাইজেশন। তো ক্যারেক্টারাইজেশনে আমরা কিছু জিনিসপত্র ডিফাইন করছি। একটা ডিফাইন করছি গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম, আরেকটা জিনিস ডিফাইন করছি লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে, একটা ভ্যালুকে আমরা গ্লোবাল ম্যাক্সিমাম বলেছি যদি ওই ফাংশনের ওই ভ্যালুর চেয়ে আর কোনো বড় ভ্যালু না থাকে, আর গ্লোবাল মিনিমাম বলছি যদি একটা ভ্যালুর চেয়ে আর কোনো ছোটো ভ্যালু না থাকে। আচ্ছা, লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম কি বলছি? লোকাল ম্যাক্সিমাম বলছি যে আমরা যদি কোনো একটা পয়েন্টের চারপাশে এমন একটা রিজন বানাইতে পারি যেই রিজনে ওই ভ্যালুর চেয়ে ছোটো কোনো ভ্যালু নেই, ঠিক আছে, তাইলে আমরা ওইটাকে লোকাল মিনিমাম বলছি। আর যদি এমন একটা রিজন বানাইতে পারি যেই রিজনে ওই ভ্যালুর চেয়ে বড় কোনো ভ্যালু নেই, তাহলে ওটাকে লোকাল ম্যাক্সিমাম বলছি। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে আমরা লোকাল ম্যাক্সিমাম আর লোকাল মিনিমামের ক্যারেক্টারাইজেশন কেমনে বাইর করে সেটা দেখছি। তো সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেটা দেখছি, সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যা দেখছি সেটা হইল আমাদের ফার্স্টে কোনো, আচ্ছা এখানে কিছু ক্যাচাল আছে। ক্যাচাল হইল এই কন্ডিশনগুলো শুধু ডিফারেন্সিয়েবল ফাংশনের ক্ষেত্রে খাটবে। একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল না হয়, অর্থাৎ যদি ডেরিভেটিভ বাইর না করা যায়, তাইলে এই কন্ডিশনগুলো লেখা যাবে না। ঠিক আছে, তবে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ এটসেট্রা ডেরিভেটিভ এক্সিস্ট করে, তখন আমরা এই কন্ডিশনগুলো লিখতে পারবো। ওকে, ফার্স্ট কন্ডিশন হইল কোনো একটা পয়েন্ট যদি লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হয়, তাহলে ওই পয়েন্টে অবশ্যই ডেরিভেটিভের ভ্যালু 0 হইতে হবে। এটা আমি এক্স স্টার নাম দিই। এক্স স্টার যদি একটা লোকাল অপটিমাম হয়, লোকাল অপটিমাম মানে লোকাল অপটিমাম স্ট্যান্ডস ফর আইদার মিনিমাম অর ম্যাক্সিমাম। যদি একটা পয়েন্ট লোকাল অপটিমাম হয়, তাহলে ওই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু 0 হবে। তবে অপোজিটটা ট্রু না, ডেরিভেটিভের ভ্যালু 0 হলে যে লোকাল অপটিমাম হবে এটা ট্রু না।
এমন পয়েন্টে ডেরিভেটিভ ভ্যালু 0 হইতেই পারে যে পয়েন্টটা নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, মানে নাইদার লোকাল ম্যাক্সিমাম নন লোকাল মিনিমাম। ওকে, যেই পয়েন্টগুলোতে ডেরিভেটিভের ভ্যালু 0 হয় ওই পয়েন্টগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি অথবা স্টেশনারি পয়েন্ট বলি। আচ্ছা, তারপরে আসে হইল এই ক্রিটিক্যাল বা স্টেশনারি পয়েন্টগুলো ক্লাসিফিকেশনের ব্যাপার। ওকে, আচ্ছা, প্রথম কাজ হলো এই পয়েন্টগুলো বাইর করা, সেকেন্ড কাজ হইলো ক্লাসিফিকেশনের জন্য আমরা তারপরে হায়ার ডেরিভেটিভগুলো দেখতে থাকবো। ফার্স্টে সেকেন্ড ডেরিভেটিভ দেখব, যদি সেকেন্ড ডেরিভেটিভ স্ট্রিক্টলি পজিটিভ আসে তাইলে ওই স্টেশনারি পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্টটা একটা লোকাল মিনিমাম, যদি স্ট্রিক্টলি নেগেটিভ আসে তাহলে ম্যাক্সিমাম। এফ ডাবল প্রাইম যদি স্ট্রিক্টলি পজিটিভ আসে তাহলে মিনিমাম, আর যদি স্ট্রিক্টলি নেগেটিভ আসে তাহলে ম্যাক্সিমাম। আচ্ছা, যদি 0 আসে তাহলে টেস্ট ইজ ইনকনক্লুসিভ। আচ্ছা, ইনকনক্লুসিভ হইলে তারপরে ডেরিভেটিভটা দেখব। আচ্ছা, তারপরে ডেরিভেটিভটা দেখব। তো অ্যালগোরিদম যেটা ছিল সেটা হইলো আমাদের সাধারণত একটু পর্যন্ত চেকিং করা লাগে, বাট সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য ফুল অ্যালগোরিদমটা বলছিলাম যে অড ডেরিভেটিভগুলোকে 0 হইতে হবে। কোনো একটা পয়েন্ট যদি লোকাল অপটিমাম হইতে হয় তাহলে অড ডেরিভেটিভগুলোকে 0 হইতে হবে, আর ইভেন ডেরিভেটিভগুলোকে আইদার পজিটিভ অথবা নেগেটিভ হইতে হবে। ঠিক আছে, যদি কোনো একটা অড ডেরিভেটিভ নন 0 আসে তাই তখন আপনি সাথে সাথে বলে দিতে পারবেন যেটা মিনিমামও না ম্যাক্সিমামও না। আর যদি কোনো ইভেন ডেরিভেটিভ 0 চলে আসে তাহলে পরের স্টেপে যাইতে হবে। এটাই ছিল অ্যালগরিদমের মেইন আইডিয়া। ঠিক আছে, কোনো অড ডেরিভেটিভ নন 0 হওয়া যাবে না। অড ডেরিভেটিভ নন 0 মানে সাথে সাথে আপনি বলে দিবেন এটা লোকাল ম্যাক্সিমামও না লোকাল মিনিমামও না। ইভেন ডেরিভেটিভ পজিটিভ হইলে ম্যাক্সিমাম, ইভেন ডেরিভেটিভ পজিটিভ হইলে মিনিমাম, ইভেন ডেরিভেটিভ নেগেটিভ হইলে ম্যাক্সিমাম, আর ইভেন ডেরিভেটিভ 0 হইলে পরের স্টেপে আগাবেন। ওকে, এটা ছিল অ্যালগরিদম। আচ্ছা, মাল্টিভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা আসলে সেকেন্ড ডেরিভেটিভের সামনে আগাই নাই। মাল্টিভ্যারিয়েবলের ক্ষেত্রে কন্ডিশন সেম। আপনার কোনো একটা পয়েন্টকে যদি লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম হইতে হয় তাহলে ওই পয়েন্টে এখন গ্রেডিয়েন্টটাকে 0 হইতে হবে। কারণ গ্রেডিয়েন্টের মধ্যে এখন খালি একটা জিনিস না, একটা ভেক্টর আছে, ওই বেসিক্যালি ভেক্টর প্রত্যেকটা এলিমেন্টকে 0 হইতে হবে। ঠিক আছে, কিন্তু সেম অ্যাজ বিফোর অপোজিটটা ট্রু না, মানে গ্রেডিয়েন্ট 0 হইলে কোনো পয়েন্ট লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম না। তো যদি কোনো পয়েন্টে গ্রেডিয়েন্ট 0 পাই তাইলে এক্স্যাক্টলি কী হবে সেটা চেক করার জন্য আমাদের আরও হায়ার ডেরিভেটিভ দেখা লাগবে। আচ্ছা, সেম আগের মতো যেই পয়েন্টে গ্রেডিয়েন্ট 0 ওই পয়েন্টগুলোকে স্টেশনারি পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট বলে। ওকে, ক্রিটিক্যাল পয়েন্টগুলো বাইর করার পর পরের স্টেপ হইল ক্লাসিফাই করা। ক্লাসিফাই করার জন্য আগে আমরা কি দেখতাম, সেকেন্ড ডেরিভেটিভের সাইন দেখতাম। এখন সেকেন্ড ডেরিভেটিভ কি? আচ্ছা, মাল্টিভ্যারিয়েবলে তো সেকেন্ড ডেরিভেটিভ অনেকগুলা, অনেক মিক্স অ্যান্ড ম্যাচ করা যায়। ধরেন আপনি x1 এর রেসপেক্টে 2বার করলেন, একবার x1 এর রেসপেক্টে করলেন, আবার x2 রেসপেক্টে করলেন, অথবা x2 রেসপেক্টে 2বার করলেন, অথবা প্রথম x2 রেসপেক্টে করলেন পর x1 রেসপেক্টে করলেন। তো অনেকগুলো সেকেন্ড ডেরিভেটিভ আছে। এই যতগুলো সেকেন্ড ডেরিভেটিভ আছে সবগুলো সেকেন্ড ডেরিভেটিভ একটা ম্যাট্রিক্সে লিখলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওই ম্যাট্রিক্সটাকে আমরা হেসিয়ান ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, এটা ডায়াগোনাল বরাবর হইলো পিওর সেকেন্ড ডেরিভেটিভগুলো থাকে, আর অফ ডায়াগোনাল বরাবর মিক্সড পার্শিয়ালগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা, তো মাল্টিভ্যারিয়েবলের ক্ষেত্রে টেস্টিং করার জন্য সিঙ্গেল ভ্যারিয়েবলের সেকেন্ড ডেরিভেটিভের সাইন দেখতাম, মাল্টিভ্যারিয়েবলেও সাইন দেখতে হবে এবং সেকেন্ড ডেরিভেটিভের সাইন দেখতে হবে, কিন্তু এখন সেকেন্ড ডেরিভেটিভটা তো একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলোর সাইন দেখতে হবে। ওকে, যদি সবগুলো আইজেন ভ্যালু পজিটিভ হয় তাইলে এই ক্রিটিক্যাল পয়েন্টটা ম্যাক্সিমাম, আবার ভুল বলছি, মিনিমাম। মানে আইজেন ভ্যালু পজিটিভ মানে উপরের দিকে কার্ভ করবে, তাইলে মিনিমাম। যদি আইজেন ভ্যালু নেগেটিভ হয় নিচের দিকে কার্ভ করবে, মানে ম্যাক্সিমাম। যদি আইজেন ভ্যালুর মধ্যে মিক্স থাকে, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তাহলে এটা স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট মানে হলো একদিকে উপরে বাঁকায় আরেকদিকে নিচের দিকে বাঁকায়। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা কেস বাদে আরও দুইটা কেস সম্ভব, পজিটিভ সেমি ডেফিনিট আর নেগেটিভ সেমি ডেফিনিট। যে আইজেন ভ্যালুগুলোর মধ্যে যদি 0 আইজেন ভ্যালু থাকে, মানে কিছু পজিটিভ আর কিছু 0, অথবা কিছু নেগেটিভ আর কিছু 0, যদি এরকম থাকে তাহলে টেস্ট ইজ ইনকনক্লুসিভ।
তাইলে আমাদের আরও হায়ার ডেরিভেটিভগুলো দেখতে হবে। মাল্টি ভ্যারিয়েবলে আমরা হায়ার ডেরিভেটিভে আর যাব না, ঠিক আছে? আমরা ওই ইনকনক্লুসিভ আসলে রেখে দিব যে ঠিক আছে যে দিস ইজ ইনকনক্লুসিভ। পজিটিভ সেমি ডেফিনিট আসার মানে কি? মানে হইল যে কিছু আইজেন ভ্যালু পজিটিভ, কিছু আইজেন ভ্যালু জিরো। যে আইজেন ভ্যালুগুলো পজিটিভ ওই আইজেন ভেক্টরগুলো বরাবর ফাংশনের ভ্যালু বাড়ে, কিন্তু যে আইজেন ভ্যালুগুলো জিরো ওই ডাইরেকশনে ইন সাম সেন্স ফাংশনের ভ্যালু বাড়ে না, অ্যাটলিস্ট আপ টু সেকেন্ড অর্ডার বাড়ে না। তো আসলে বাড়ে ওই ডাইরেকশনে, আসলে বাড়ে নাকি কমে এটা দেখার জন্য আমাদের থার্ড অর্ডার ফোর্থ অর্ডারে যাইতে হবে, ঠিক আছে? তো এটা আমরা আবার আর যাই না, আমরা এখানে আর কি থাইমে গেছি, ঠিক আছে? আমাদের ধরুন পরীক্ষায় আসলে আপনি হয়তো লিখে দিবেন যদি পজিটিভ সেমি ডেফিনিট আসে বা নেগেটিভ সেমি ডেফিনিট আসে তাইলে ইনকনক্লুসিভ। ওকে, এইটা গেল অপটিমালিটি কন্ডিশন। অপটিমালিটি কন্ডিশন পরে আমরা এই অপটিমালিটি কন্ডিশনগুলোর একটা হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে লাইক মানে আমাদের যখন হচ্ছে এটা পড়াইছিলেন তখন হচ্ছে দেখাইছিলেন যে মানে মোস্ট রেয়ার কেসে আমাদের যে একটা হেসিয়ান ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল তো মানে এই কোশ্চেনটা অফ ডায়াগোনাল বর্গ যেগুলো থাকে এলেভেল থেকে সেগুলো স্যার সমান হয় না। হ্যাঁ, বাট স্যার মানে আমরা হচ্ছে কেন লাইক মানে কেন সমান ধরি? মানে সমান ধরতেছি। আচ্ছা, আমরা সাধারণত রিয়েল লাইফে যে ফাংশনগুলো নিয়ে কাজ করি ওই ফাংশনগুলোতে সমান হয়। ওকে, অসমান বানানোর জন্য আপনাকে কিছু প্যাথোলজিক্যাল ফাংশন নিয়ে বসতে হবে যেগুলো রিয়েল লাইফে সচরাচর অ্যারাইজ করে না। তো বলার উদ্দেশ্য এটা ছিল যে এরকম ফাংশন এক্সিস্ট করে, সাধারণত আমরা এরকম ফাংশন অ্যাপ্লিকেশনে দেখি না। মানে তাহলে যদি স্যার হচ্ছে মানে আমরা যদি অপারেটরগুলো সমান করি আর কি রিয়েল লাইফে কাজ করতেছি মানে স্যার মানে এশিয়ান থেকে লাইক আমরা অ্যাজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে ধরে হচ্ছে কাজ করতেছি স্যার, তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে কিন্তু বেশি। অ্যাডভান্টেজ ধরেন কোনো মেট্রিক যদি সিমেট্রিক না হয় তাহলে ওইটার আইজেন ভ্যালু পজিটিভ নেগেটিভ এই কথাই তো বলতে পারবো না, কারণ আপনার আইজেন ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ এটা বলার আগে তো আমাকে এটা এনশিওর করতে হবে যে আইজেন ভ্যালুটা একটা রিয়েল নাম্বার, কারণ কমপ্লেক্স নাম্বারকে তো পজিটিভ নেগেটিভ বলতে পারবো না। ধরেন 1 - 2i এটাকে একটা পজিটিভ কমপ্লেক্স নাম্বার নাকি নেগেটিভ কমপ্লেক্স নাম্বার বলা যাবে না, কারণ কমপ্লেক্স নাম্বার মধ্যে পজিটিভ নেগেটিভ নাই। তো একটা মেট্রিক্স যদি সিমেট্রিক না হয় তাহলে ওইটার আইজেন ভ্যালুগুলো তো রিয়েল হবে না। তো রিয়েল না হইলে আচ্ছা ডোন্ট কোট মি অন দ্যাট, কারণ প্রবাবলি কনভার্সটা ট্রু না যে সিমেট্রিক হইলে রিয়েল হয়, কিন্তু রিয়েল হইলেই যে সবসময় সিমেট্রিক হয় এটা হয়তো নেসেসারি না, ঠিক আছে? তো তবে সিমেট্রিক না হইলে কমপ্লেক্স আইজেন ভ্যালু চলে আসতে পারে, তখন পজিটিভ নেগেটিভ তো বলা যাবে না। এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি মানে এটা কোনো অ্যাপ্লিকেশন নাই, মানে ধরেন আপনাকে যদি বলি যে ওয়াটারের ফর্মুলা H2O এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি? এখন মানে ওয়াটারের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, হয়তো পানি ব্যবহার করে অনেক কিছু করা যায়, কৃষিকাজ করা যায়, কেমিক্যাল বানানো যায় এটসেট্রা, কিন্তু ওয়াটারের ফর্মুলা যে H2O এটা হলো পানিকে ডিসক্রাইব করার একটা মেকানিজম, একটা সিম্বল বা একটা আইডিয়া, ঠিক আছে? এটাই সিমিলারলি আমাদের উদ্দেশ্য হইল ফাংশনে মিনিমা ম্যাক্সিমা ক্লাসিফাই করা। এই ক্লাসিফিকেশনের জন্য হেসিয়ান একটা অবজেক্ট যেটা আমাদের অ্যানালাইজ করা লাগে। তো ওই অ্যানালাইসিসের জন্য আমাদের হেসিয়ানের আইজেন ভ্যালু কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, কখন কমপ্লেক্স নাম্বার হবে, এগুলো হয়তো ডিটারমিন করা লাগে। ওই ডিটারমিনেশনের কন্ডিশনগুলো নিয়ে আমরা কাজ করতেছি। অ্যাডভান্টেজ বের করে না, মানে আমরা অ্যানালাইজ করতে পারি, কোনো একটা ফিজিক্যাল সিনারিও অ্যানালাইজ করতে পারি। ওকে, আচ্ছা, এইটা গেল আমাদের অপটিমালিটি কন্ডিশন। অপটিমালিটি কন্ডিশনের ক্লাসিফিকেশন। আচ্ছা, তারপরে এই অপটিমালিটি কন্ডিশনগুলোর একটা পড়ছি, অ্যাপ্লিকেশন দেখছি, সেটা হলো কোয়াড্রেটিক ফর্ম, ঠিক আছে? কোয়াড্রেটিক ফর্ম কি জিনিস? কোয়াড্রেটিক ফর্ম হইল এরকম একটা এক্সপ্রেশন x ট্রান্সপোজ x প্লাস b ট্রান্সপোজ x প্লাস c, ঠিক আছে? তো ওই কন্ডিশনগুলো আমরা এই এক্সপ্রেশনের উপর অ্যাপ্লাই করছি। এই এক্সপ্রেশনের উপর কেন অ্যাপ্লাই করছি? কারণ প্রথমত রিয়েল লাইফ ফাংশন অনেক কমপ্লিকেটেড হয়, সাধারণত
এক্সপ্রেশনগুলো ডাইরেক্ট সলভ করা যায় না, বা গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 0 সেট করে যে ইকুয়েশনগুলো আসে অনেক সময় ডাইরেক্টলি সলভ করা যায় না, কোয়াড্রেটিক ফর্মের জন্য যায়। এই কারণে আর কি এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। এবং কোয়াড্রেটিক ফর্ম ইন সাম সেন্স এ ভেরি সিম্পল ফাংশন, যেটা একটা মিনিমাম বা ম্যাক্সিমাম থাকতে পারে। ওকে, তো কোয়াড্রেটিক ফর্মের গ্রেডিয়েন্ট কি? কোয়াড্রেটিক ফর্মের গ্রেডিয়েন্ট হলো আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম এই জিনিসটা, a প্লাস a ট্রান্সপোজ এক্স। কোয়াড্রেটিক ফর্মের হেসিয়ান কি? হেসিয়ান হইল a প্লাস a ট্রান্সপোজ। ইন্টারেস্টিংলি কোয়াড্রেটিক ফর্মের হেসিয়ান এক্সের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? হেসিয়ানটা কনস্ট্যান্ট ইন সাম সেন্স। ও এখানে একটা ভুল করছি, এখানে বি হবে, ঠিক আছে? তো কোয়াড্রেটিক ফর্মের ক্রিটিক্যাল পয়েন্টটা বাইর করার জন্য আমরা যেটা করি, এটা ইকুয়াল টু 0 সেট করি, এটা 0 সেট করে তারপর সলভ করি। যদি এটা সলভ না করা যায় তার মানে কি? তার মানে এটার কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম বা স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে না, এটা হলো আনবাউন্ডেড, আইদার আনবাউন্ডেড অ্যাবভ অথবা আনবাউন্ডেড বিলো। এটা সামনের দিকে বাড়তেই থাকবে অথবা পিছনের দিকে বাড়তেই থাকবে, এটা কোনো মানে কখনো কার্ভ করবে না আর কি। ওয়েল কার্ভ করবে না, স্ট্রিক্টলি কার্ভ করবে না হয়তো এটা বলা যায় না, মানে কোনো স্ট্রিক্ট মিনিমাম বা ম্যাক্সিমাম এক্সিস্ট করে না, ঠিক আছে? যদি এই কোয়েশনটা সলভ না করা যায়। আচ্ছা, এই কোয়েশনটা কখন সলভ করা যাবে না? এই কোয়েশনটা তখনই সলভ করা যাবে না যদি a প্লাস a ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের কোনো আইজেন ভ্যালু 0 চলে আসে। ওকে, মানে এই কোয়েশনটা সলভ করতে হলে আমার কি করতে হবে? এই ম্যাট্রিক্সটা ইনভার্ট করা লাগবে আর কি, রাইট? অর্থাৎ a প্লাস a ট্রান্সপোজ x সমান মাইনাস b লেখা লাগবে, তারপর x সমান সমান লেখা লাগবে a প্লাস a ট্রান্সপোজ ইনভার্স টাইমস b। তো একটা ম্যাট্রিক্স ইনভার্সন করা লাগবে। এই ম্যাট্রিক্স ইনভার্সনটা করা যাবে না কখন? যখন এই ম্যাট্রিক্সের কোনো একটা আইজেন ভ্যালু 0 চলে আসবে। এখন এখানেও ক্যাচ আছে, আইজেন ভ্যালু 0 আসলে মাঝে মধ্যে মাঝে মধ্যে এই ইকুয়েশনটা সলভ করা যাবে। ওইখানে আবার কিছু কন্ডিশন আছে যে আপনার তাও আনবাউন্ডেডই হয়ে যাবে। হ্যাঁ, কোনো একটা আইজেন ভ্যালু 0 চলে আসলেই বেসিক্যালি আনবাউন্ডেড হয়ে যাবে। হ্যাঁ স্যার, যদি হচ্ছে আমাদের এটা যদি ইকুয়ালিটি ফর্ম না হয়, তাহলে আমরা বলতে পারি যে লাইক এটা মেজারমেন্ট হচ্ছে আমাদের 0 হবে। হ্যাঁ স্যার, ইন দ্যাট সেন্স হচ্ছে তাহলে মানে লাইক মানে এটা কি বলা যায় যে যদি হচ্ছে মেজারমেন্ট 0 হয় তাহলে হচ্ছে মানে আমার এ লাইক মানে এটা একটা এরিয়া থাকবে না, বলতে পারেন। হ্যাঁ, আর ডিটারমিনেন্টের সাথে এরিয়া, ভলিউম এই জিনিসগুলো সম্পর্ক আছে। হাই ডাইমেনশনাল এরিয়া বা হাই ডাইমেনশনাল ভলিউম। ডিটারমিনেন্ট 0 হওয়া মানে ইন সাম সেন্স এইটা বোঝায় যে আপনি যদি একটা রিজিয়ন নেন, আপনার হাই ডাইমেনশনাল স্পেসে চিন্তা করেন একটা বল নিছেন, এই বলের উপর এ অ্যাপ্লাই করছেন, একটা পয়েন্ট না, এই বলের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের উপরে অ্যাপ্লাই করছেন। তো এই বলটা ধরেন স্কোয়াশ হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গেল, যে এ অ্যাপ্লাই করার ফলে কোনো একটা প্লেনে এই বলটা স্কোয়াশড হয়ে গেছে। তাইলে আগে বলটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট ছিল, এখন স্কোয়াশড হয়ে গেলে এটা একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট হয়ে গেছে। তো 2 ডাইমেনশনাল অবজেক্টের তো ভলিউম হয় না, এরিয়া হয় খালি, মানে একটা ডাইমেনশন নাই হয়ে গেছে। তো হ্যাঁ, এটা বলা যায় যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 মানে ইন সাম সেন্স এটা বোঝায় যে এটা ভলিউম প্রিজার্ভ করে না। ওকে, ভলিউম প্রিজার্ভ করে না মানে ডিটারমিনেন্টে ইন সাম সেন্স এটা বলে যে ভলিউম কতটুকু স্কেল করে। তো ডিটারমিনেন্ট 0 মানে এটা ভলিউম 0 করে ফেলে আর কি, এক ডাইমেনশনে, কোন এক ডাইমেনশনে। আমাদের ডিটারমিনেন্টে একটা মানে ফাইনাইট একটা ভ্যালু থাকতো, তাহলে কি আমরা বলতে পারবো যে আমরা যে বলের উপর হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে আমার এক পরিমাণ রাইট। ওয়েল সব ডাইরেকশনে সমান পরিমাণ স্ট্রেচ হবে তাও না, মানে এমন হইতে পারে এক ডাইরেকশনে বেশি স্ট্রেচ হয়েছে, এক ডাইরেকশনে কম স্ট্রেচ হয়েছে, কিন্তু ভলিউমটা হয়তো 2 গুণ বাড়ছে। আচ্ছা, আনবাউন্ডেড আমি তো এখন এটা একটা ফাংশনের, আমি একটা বলের উপর অ্যাপ্লাই করতেছি না, আমি একটা মানে এই ম্যাট্রিক্সটা তো আমার একটা ফাংশনের মধ্যে আছে, ঠিক আছে? তো আমি হয়তো চিন্তা করব যে এক্স বাড়তে থাকলে এই ফাংশনটা বাড়ে নাকি কমে। তো মানে রিলেশনশিপটা এক্স্যাক্টলি মানে এই আনবাউন্ডেডনেসটা এক্স্যাক্টলি ভলিউমের সাথে রিলেটেড না, ঠিক আছে? হয়তো রিলেশন থাকতে পারে, খুবই উইয়ার্ড রিলেশন থাকতে পারে, আমি হয়তো জানি না।
ও হ্যাঁ মাইনাস হবে, রাইট। ঠিক আছে, তো ইন জেনারেল আমরা কোয়াড্রেটিক ফর্ম যেমন লিখি এআরএ ট্রান্সপোজ সমান হয়, এআরএ ট্রান্সপোজ সমান হলে এটা 2a হবে, এটা 2a ইনভার্স হবে, এগুলো তো আছে। ওকে, তো দিস ইজ, এটা গেল কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক ফর্মের পরে আমরা অটোমেটিক ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করছি। অটোমেটিক ডিফারেন্সিয়েশন হইল আপনার কম্পিউটারের ডেরিভেটিভ বাইর করার একটা ইন সাম সেন্স এফিশিয়েন্ট প্রসিজিওর which has some advantages over symbolic differentiation and numerical differentiation. Symbolic differentiation এ আমাদের যেটা হয় সেটা হলো বেসিক্যালি আমাদের ডেরিভেটিভের ফর্মুলা ক্যালকুলেট করি, ফর্মুলা ক্যালকুলেট করার কোড লিখি, ঠিক আছে। এটা ড্রব্যাক কি? ড্রব্যাক হইল অনেক বড় ফর্মুলা আসতে পারে, তো এটা ইনফিজিবল হয়ে যেতে পারে। আরেকটা অপশন হলো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, হুইচ ইজ গুড, খুবই ফাস্ট করা যায়। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের দুইটা ড্রব্যাক আছে, একটা হইল যে আপনার রাউন্ডিং এরর হইতে পারে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সময় আমাদের যে ওই যে এইচ ফ্যাক্টরটা দিয়ে ভাগ দেওয়া লাগে, যদি এইচ অনেক ছোট হয় তাইলে নিউমেরেটর ডিনোমিনেটর খুবই ছোট ছোট সংখ্যা হবে, তো একটা খুবই ছোট সংখ্যাকে একটা খুবই ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে কম্পিউটারে রাউন্ডিং এরর হইতে পারে, ওই রাউন্ডিং এররের কারণে ছোট এইচে সমস্যা হইতে পারে, এইটা একটা। আরেকটা হইল যদি আপনার ভ্যারিয়েবলের সংখ্যা অনেক বড় হয়, যেমন কারেন্ট মডার্ন নিউরাল নেটওয়ার্কে ধরেন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে আপনার কয়েকশো বিলিয়ন প্যারামিটার থাকে, তো অনেক প্যারামিটার থাকলে এতগুলোর উপর আপনার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল ধরে ধরে করা ইনএফিশিয়েন্ট হইতে পারে। তো অটোমেটিক ডিফারেন্সিয়েশন এটা সলভ করছে। একটা সলিউশন হইল যে অটোমেটিক ডিফারেন্সিয়েশনে আপনার এই রাউন্ডিংয়ের কারণে যেই এরর ব্লো আপ করে, এই এরর জিনিসটা হয় না। আপনার মেশিনে আপনার কম্পিউটারের মধ্যে যেই প্রেসিশন, আপনি ধরেন 64 বিট ফ্লোট অথবা 128 বিট ফ্লোট, যেই প্রেসিশনের ফ্লোট ব্যবহার করবেন ওই প্রেসিশনেই আপনি ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারবেন, এইটা একটা। আর আরেকটা ইস্যু হইল আপনার অটোমেটিক ডিফারেন্সিয়েশনে অনেক সময় আমরা একটা কম্বাইন্ড একটা কম্পিউটেশনাল গ্রাফ ধরে কম্পিউটেশন করি, তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা গ্রাফ ধরে মানে আলাদা আলাদা ভ্যারিয়েবলের জন্য যদি আলাদা আলাদা কম্পিউটেশন করতাম তাহলে যতগুলো স্টেপ লাগতো, আমরা যখন কম্বাইন করে ক্যালকুলেশনটা করি তখন কিছু স্টেপ সেভ হয়, ঠিক আছে। তো ওইটা হয়তো সেই ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের উপর কিছু বেনিফিট দেয়। ওকে, আচ্ছা, হ্যাঁ বলেন, আসেন। খাইছে 2 ঘন্টা লাগাই ফেলছি। ছিল যে এরকম স্যার আমরা হচ্ছে এখানে বলছিলাম যে মানে এইটার মানটা হচ্ছে মানে অনেক হচ্ছে আমাদের একটা ছোট একটা মান আসবে, এটা হচ্ছে ছোট মান আসবে, সো মানে আমাদের হচ্ছে যে এখানে যে দুইটা থাকবে স্যার, মানে এটা হচ্ছে একটা মানে অনেক স্মল ভ্যালু আর কি। সো এখানে স্যার আপনি একটা টার্ম ইউজ করছেন। আচ্ছা, এখানে একটা ক্যাচ আছে। আচ্ছা, আমি আসলে এইটা বাই এইটা স্মল এইটা বলি নাই, আমি বলছি এইটা স্মল অ্যান্ড এইটা স্মল, কিন্তু এইটা বাই এইটা আবার বিগ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো স্যার এইখানে হচ্ছে একটা টার্মটা বলছেন, এইটা স্যার হচ্ছে আমি বুঝতে পারি লেকচারে, যেটা বলছেন হচ্ছে নিউমেরিক্যাল ইনস্টেবিলিটি। হ্যাঁ, নিউমেরিক্যাল ইনস্টেবিলিটি, স্যার এইটা দিয়ে হচ্ছে আসলে কি নিউমেরিক্যাল ইনস্টেবিলিটি মানে হইল, আচ্ছা একটা কম্পিউটেশনকে আমরা আনস্টেবল বা ইনস্টেবল কম্পিউটেশন বলি, সেইটা হইল ধরেন আমি একটা ফাংশনের কোড লিখছি, মানে ধরেন আমি কোনো একটা ভ্যালু ইনপুট দিছি, ইনপুট দিলে আউটপুটে কিছু পরিমাণ এরর আছে, তো ইনপুটটা যদি আমি একটুখানি চেঞ্জ করি তাহলে আউটপুটের এররটা একটুখানি চেঞ্জ হওয়ার কথা। মানে ধরেন আমি ইনপুট এররটা চেঞ্জ করছি 0.1, আউটপুট এররটা হয়তো 0.5 চেঞ্জ হয়েছে। এখন ইনপুটটা 0.1 পরিমাণ চেঞ্জ করে আউটপুটে এররের পরিমাণ 100 গুণ চেঞ্জ হয়ে গেছে।
তখন আমরা বলি যে এফ এর জন্য যে কোডটা লেখা হয়েছে ওই কোডটা ভালো কোড না, ঠিক আছে? মানে হঠাৎ করে হচ্ছে আমার অনেক বেশি হচ্ছে হ্যাঁ, অনেক অনেক মানে ফাংশনের মধ্যে চেঞ্জ আসতে পারে, ফাংশনের মধ্যে ইনহেরেন্ট কিছু প্যাথোলজিক্যাল বিহেভিয়ার থাকতে পারে, সেটা আলাদা হিসাব। তবে ফাংশনটা ধরেন ওয়েল বিহেভ, ফাংশনের মধ্যে এরকম প্যাথোলজিক্যাল বিহেভিয়ার নাই। প্যাথোলজিক্যাল বিহেভিয়ার মানে বুঝেন? প্যাথোলজিক্যাল বিহেভিয়ার মানে উল্টাপাল্টা বিহেভিয়ার, ঠিক আছে? যে ফাংশনের মধ্যে হয়তো এই ফাংশনটা এরকম করে ধুম এরকম হয়ে গেছে, ঠিক আছে? অথবা এই জায়গা থেকে ব্রেক হয়ে অথবা হয়তো এরকম হয়ে গেছে, এরকম এই যে এই বিহেভিয়ারগুলোকে প্যাথোলজিক্যাল বিহেভিয়ার বলে। ধরলাম ফাংশনটা ওয়েল বিহেভড, রিলেটিভলি ওয়েল বিহেভড, কিন্তু আপনার মানে হয়তো কোনো একটা পয়েন্টে ইনপুটে কোনো একটা স্মল চেঞ্জের জন্য ধুম করে আউটপুটে অনেক বেশি রাউন্ডিং এরর হয়ে গেছে বা অনেক বেশি আপনার এরর চলে আসছে। এইটাকে আমরা নিউমেরিক্যাল ইনস্টেবিলিটি বলি, ঠিক আছে? যে ব্লো আপ করতে পারে আর কি কম্পিটিশন। স্যার নেক্সট কোশ্চেনটা স্যার মানে এখান থেকে ছিল, যেমন স্যার এটার পর হচ্ছে আপনি একটা লাইক লেকচার হচ্ছে একটা গ্রাফ দেখিয়েছিলেন যে লাইক এরকম এখানে হচ্ছে লাইক মানে এটা স্যার হচ্ছে বেসিক্যালি ইকুয়াল টু হচ্ছে f প্রাইম অফ x, সো মানে লাইক এরর ইন f প্রাইম অফ x দেন এখানে হচ্ছে লাইক x এর সাপেক্ষে। তো বলছে যে আমাদের হচ্ছে এখানে আস্তে আস্তে এখানে হচ্ছে একটা পয়েন্ট মানে যেখানে হচ্ছে আমাদের আর কি এররটা মিনিমাম কিন্তু এখান থেকে স্যার যে একটু আগে যেটা বলেন ধুম করে হচ্ছে বেড়ে গেল, দেন এই স্যার জিনিসটাকে কি আপনি হচ্ছে বলছেন যে আমাদের এখানে হচ্ছে এটা মানে অ্যাজ হচ্ছে রাউন্ডিং এরর হিসেবে? হ্যাঁ, এইটাকে রাউন্ডিং এরর বলতেছি না, আমি বলতেছি যে এইখানে যে এররটা তৈরি হচ্ছে এটা রাউন্ডিং এর কারণে তৈরি হচ্ছে। আচ্ছা, আমি হয়তো একটা এক্সাম্পল দিই, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। মানে ধরেন 0.0042 ডিভাইডেড বাই 0.00001, এটা ভ্যালু কত বলতে পারবেন? আচ্ছা, এটা ভ্যালু 420। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস দেই, 0.0043 ডিভাইডেড বাই 0.00001, 40 জায়গায় আছে, ধরুন 52 দিই, এটা ভ্যালু কত? 520। আচ্ছা, এই দুইটা ভ্যালু ডিফারেন্স কত? না, 0.001, 1/1000। আউটপুটের ডিফারেন্স কত? 100 ডিফারেন্স। মানে নিউমেরিটর চেঞ্জ হয়েছে 1000 ভাগের 1 ভাগ, আর আউটপুটে চেঞ্জ হয়েছে 100 পরিমাণ চেঞ্জ হয়েছে। তো এই ধরনের বিহেভিয়ার কেন হচ্ছে? কারণ আমি খুবই ছোট একটা সংখ্যাকে আরও অনেক ছোট একটা সংখ্যাতে ভাগ দিছি, ঠিক আছে? তো আপনি যখন অনেক ছোট ছোট সংখ্যা নিয়ে কাজ করবেন তখন একটুখানি চেঞ্জও আউটপুটে বিশাল চেঞ্জ করে ফেলতে পারে। যেমন এখানে চেঞ্জ কিন্তু দেখেন ডেসিমালে থার্ড প্লেসে যে চেঞ্জ হয়েছে, থার্ড প্লেস তো অনেক সময় আমরা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হয়তো ধরিও না, ঠিক আছে? কিন্তু যদি অ্যাকুরেটলি ভাগ দেই তাহলে এইটার চেঞ্জ তো 100 পরিমাণ চেঞ্জ। 100 ইজ নট এ ইনসিগনিফিকেন্ট নাম্বার, 100 ইজ এ সিগনিফিকেন্ট নাম্বার। তো আমার ধরেন তাইলে আমার এই ক্যালকুলেশনটা অ্যাকুরেটলি করতে হলে কি করতে হবে? ডেসিমালের থার্ড প্লেস বা ফোর্থ প্লেস পর্যন্ত আমার অ্যাকুরেসি মেনটেন করা লাগবে, ঠিক আছে? যে ফোর্থ প্লেসেও কোনো এরর হইতে পারবে না, এইটার ফোর্থ প্লেসে এরর হইতে পারবে না, এটা হয়তো 6 প্লেস পর্যন্ত এরর হইতে পারবে না। তাইলে যে আমি বলতে পারবো, আমি ক্লেম করতে পারবো যে এই যে দুইটা ভ্যালু আসছে এই দুইটা অ্যাকুরেট আসছে, ঠিক আছে? রিলেটিভলি অ্যাকুরেট আসছে। কিন্তু ধরেন আমার প্রেসিশন হইলো ডেসিমালের পর 2 ডিজিট পর্যন্ত, অর্থাৎ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে ডেসিমালের পর সেকেন্ড ডিজিটটা হয়তো অ্যাকুরেট, থার্ড ডিজিটটা অ্যাকুরেট নাকি না সেটা গ্যারান্টি আপনার দিতে পারবো না। তাহলে কি আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে এই দুইটা ভ্যালু অ্যাকুরেট? ঠিক আছে? তো আপনি যখন অনেক ছোট ছোট সংখ্যা নিয়ে কাজ করবেন তখন
ইফ ইউ ক্যান নট মেনটেন প্রিসিশন আপনার আউটপুটে এরর বিশাল হয়ে যেতে পারে, এটাকে আমি নিউমেরিক্যাল ইনস্টেবিলিটি বলছি। ওকে, তো এই গ্রাফটা দিয়ে এইটাই বুঝেছিলাম যে এই যখন অনেক ছোট হইতে থাকে তখন নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এরকম একটা বিহেভিয়ার দেখা যায়, যে এই রাউন্ডিংয়ের কারণে মানে টু বি অনেস্ট এই ধুমধাম চেঞ্জ হওয়াটা আসলে সমস্যা না। ধরেন আপনি আমাকে বললেন যে ঠিক আছে আমার মেশিনের প্রেসিশন হলো ডেসিমালের পর 10 ডিজিট পর্যন্ত অ্যাকুরেট, তো এটা তো ডেসিমালের পর 5 ডিজিট আছে, ঠিক আছে এটা 420 আসছে 520 আসছে, সমস্যা নাই। তো আপনি যেহেতু আমার গ্যারেন্টি দিচ্ছেন যে 10 ডিজিট পর্যন্ত অ্যাকুরেট, তাহলে এই দুইটা ভ্যালু অ্যাকুরেটলি আসছে। কিন্তু যদি এই গ্যারেন্টিটা না দিতে পারেন তখন তো আমি এই দুইটা ভ্যালুকে ট্রাস্ট করতে পারবো না। ওকে, তো এটা আর কি নিউমেরিক্যাল ইনস্টেবিলিটি। হ্যাঁ, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে খুব ফর স্মল ভ্যালুজ অফ এইচ এটা তৈরি হয়। শুধু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে না, যে কোনো অ্যালগরিদমে আপনি কিন্তু আপনাকে যদি অনেক ছোট একটা সংখ্যাকে আরও অনেক ছোট একটা সংখ্যাতে ভাগ দেওয়া লাগে, তখন আপনি যদি অ্যালগরিদমটা কেয়ারফুলি ডিজাইন না করেন তাইলে জিনিসপত্র ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে, তখনই আমরা ওই অ্যালগরিদমটাকে নিউমেরিক্যালি আনস্টেবল বলি, যে এটা কি আউটপুট দিবে, এটা জগা খিচুড়ি আউটপুট দিতে পারে, আপনি হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা, ইন ভেরি শর্ট অটোমেটিক ডিফারেন্সিয়েশনে যেটা করছিলাম সেইটা হইলো আমার ফাংশনের একটা এক্সপ্রেশন থাকবে, ওই এক্সপ্রেশনের করেসপন্ডিং একটা গ্রাফ বানাইছিলাম। আমি সিম্পল একটা ফাংশন দিয়ে দেখাই, x1 + x2²। তো এটা একটা গ্রাফ বানাবো, আচ্ছা প্রথমে যেটা করব x2কে স্কোয়ার করব, তারপরে x1 এর সাথে যোগ করব আউটপুট। এটা হলো কাজ। ফার্স্ট স্টেজ হলো গ্রাফ বানানো, সেকেন্ড স্টেজ হলো আপনার গ্রাফের এজগুলোতে পার্শিয়াল ডেরিভেটিভগুলো লেখা। ওকে, তো এই আউটপুটের রেসপেক্টে, আচ্ছা এটার আউটপুটের নাম দিলাম ইউ, আর এটার আউটপুট তো আসলে x1ই আছে, এখানে টেকনিক্যালি আমার আলাদা নাম দেওয়ার দরকার নাই। তো আচ্ছা আমি এখানেও আরেকটা নোট দিই, এটার আউটপুট হলো x2, এটার আউটপুট হলো x1। ওকে, সেকেন্ড কাজ হলো গ্রাফের এজগুলোতে পার্শিয়াল ডেরিভেটিভ লেখা, অর্থাৎ এইটার রেসপেক্টে এইটার পার্শিয়াল ডেরিভেটিভ কত। এটা যদি এফ হয়, এফ এর রেসপেক্টে x1 এর পার্শিয়াল ডেরিভেটিভ কত। দেখেন এফ, আমি x2² ইউ ধরছি, এটাকে ইউ ধরছি, তাহলে এফ আসে হইল x1 + ইউ। এফ এর রেসপেক্টে x1 এর পার্শিয়াল ডেরিভেটিভ কত, 1। তো গ্রাফের এই যে পার্শিয়াল ডেরিভেটিভটা লিখব, এফ এর রেসপেক্টে ইউ এর পার্শিয়াল ডেরিভেটিভ কত, 1। তো এখানে এই এজে 1 লিখব। আচ্ছা, এই যে ইউ এর রেসপেক্টে x2 এর পার্শিয়াল ডেরিভেটিভ কত, হ্যাঁ মানে কোন ফর্মুলাটা বুঝেন নাই? ইউ এর রেসপেক্টে x2 এর পার্শিয়াল ডেরিভেটিভ, u = x2²। এই যে ইউ এর রেসপেক্টে x2 এর পার্শিয়াল ডেরিভেটিভ কি, 2x2। তো এখানে 2x2 লিখব, শেষ। এটা গেল সেকেন্ড স্টেপ ইজ ডান। এখন হলো ডিপেন্ড করে আপনি ফরওয়ার্ড অ্যাকুমুলেশন করবেন নাকি ব্যাকওয়ার্ড অ্যাকুমুলেশন করবেন। ঠিক আছে, যদি ফরওয়ার্ড অ্যাকুমুলেশন করেন তাইলে শুরু করতে হবে হইলো আপনি কোন পয়েন্টে ফরওয়ার্ড অ্যাকুমুলেশন করবেন সেটা দিয়ে শুরু করতে হবে। আগে কোঅর্ডিনেট লাগবে। তো ধরলাম আমি x1, x2 = 1, 2 এই পয়েন্টে
ফাংশন ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই। তো ফরওয়ার্ড অ্যাকুমুলেশন করলে যেটা করব, আমি প্রত্যেক নোডে ফাংশনের ভ্যালু আর ফাংশন ডেরিভেটিভের ভ্যালু স্টোর করব, স্টোর করে করে সামনে আগাইতে থাকবো। ঠিক আছে? তো এই পয়েন্টে x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু 1। আচ্ছা, এখন ডিপেন্ড করে আমি ফরওয়ার্ড অ্যাকুমুলেশন মোডে আমাকে ঠিক করা লাগবে যে কোন ভ্যারিয়েবল রেসপেক্টে ডেরিভেটিভ বাইর করতেছি। তো ধরলাম x2 রেসপেক্টে বের করব, তাইলে x1 এর রেসপেক্টে x2 ডেরিভেটিভ কত? 0। কি বলছি বুঝছেন? x1 এর রেসপেক্ট x1 কে x2 রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি 0 পাবো না? হ্যাঁ। তারপরে এইখানে x2 এর ভ্যালু কত? 2। x2 রেসপেক্টে x2 পার্শিয়াল ডেরিভেটিভ কত? 1। আচ্ছা, শেষ, এই স্টেপ শেষ। তারপরের স্টেপে যাব। পরের স্টেপে যাওয়ার পরে প্রথমে আইসেই এটা ভ্যালুটা লিখব। আপনার u এর ভ্যালু কত? x2 স্কোয়ার। x2 এর ভ্যালু কত? 2, তাহলে 2 স্কোয়ার 4। ঠিক আছে? আচ্ছা, এবার u এর রেসপেক্টে ডেরিভেটিভ লেখা লাগবে। u এর রেসপেক্টে ডেরিভেটিভ কেমনে লিখব? এইটা গুণ এইটা, অর্থাৎ এই নোডে যত নোড থেকে আসবে সব নোডের ডেরিভেটিভের ডট প্রোডাক্ট নিতে হবে। তো এখানে ডেরিভেটিভ ছিল 1, 2x2 ভ্যালু কত? x2 ভ্যালু 2, তাহলে 2x2 ভ্যালু হলো 4। ঠিক আছে? তাহলে এই দুইটা ডট প্রোডাক্ট করবো, ডট প্রোডাক্ট করে এখানে লিখবো। আসেন নাকি হারায় গেছেন? কোন ফর্মুলাটা? আচ্ছা, ধরেন এইটা তো ডেল ইউ বাই ডেল x2, তাহলে এখানে ডেরিভেটিভ হবে এই ভ্যালুটার নাম দেওয়া লাগবে একটা, এ ডেল ইউ বাই ডেল x2। যদি আমার আরেকটা নোট থাকতো যেখানে একটা ডেরিভেটিভ থাকতো b, আর এখানে ডেল ইউ বাই ডেল x3 থাকতো, তাহলে এই কাজটা করা লাগতো আমার তখন। ঠিক আছে? মানে আমি কোনো একটা নোডে ডেরিভেটিভ ক্যালকুলেট করব, প্রিভিয়াস নোড যেগুলো থেকে ডেরিভেটিভ ওই নোডে আসবে সেটার যোগফল, ডট প্রোডাক্ট করে যোগফল করতে হবে। এর ডেরিভেটিভ আপনি কি এইটা বোঝাতে চাচ্ছেন যে দিস ইজ ডেল x2 বাই ডেল x2, এটা হলো ডেল x1 বাই ডেল x2? হ্যাঁ, এটাই। দিস ইজ x1 উইথ রেসপেক্ট টু x2। মানে এটা স্টার্টিং নোডে তো আমরা আসলে যেটা রেসপেক্টে ডেরিভেটিভ নিতেছি ওইটা রেসপেক্টে ডেরিভেটিভগুলো লিখি। তারপরে আচ্ছা, আমি অটোডিফ নিয়ে খুব বেশি আলোচনা বর্তমানে করছি না, কারণ হয়তো তুমি কিছু দেখাবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আইডিয়াটা এইটাই, প্রত্যেক নোডে ভ্যালু লিখবেন, ডেরিভেটিভ লিখবেন। যখন সামনের নোডে যাবেন তখন সামনের নোডটা পিছনে কোন কোন নোডের সাথে কানেক্টেড সেইগুলো বাইর করবেন। যেমন আচ্ছা, আমি পরের স্টেপটা ক্যালকুলেট করি, পরের স্টেপটা ক্যালকুলেট করলে হয়তো একটু বোঝা যাবে। এখানে ছিল 2x2, এই নোডে ছিল 4, এই নোডে ছিল 1, আর এই নোডে ছিল 0। আচ্ছা, তো এই নোডের সাথে খালি এই একটা নোডই কানেক্টেড, তো আমি এই দুইটা গুণ দিব, লিখব। আচ্ছা, এবার এই নোডের সাথে, আচ্ছা এখানে প্রথমে ফাংশনের ভ্যালু লিখতে হবে। ফাংশনের ভ্যালু কী হবে? ইউ এর ভ্যালু 4 আর x1 এর ভ্যালু 1, এটা যোগ হয়, তাহলে ফাংশনের ভ্যালু হবে 5। আচ্ছা, ডেরিভেটিভের ভ্যালু কেমনে লিখবো? এই নোডের সাথে কোন কোন নোড কানেক্টেড? এই দুইটা নোড কানেক্টেড। এখানে গ্রেডিয়েন্ট কত? 0। এখানে এই এজে গ্রেডিয়েন্ট কত? 1। এই দুইটা ডট প্রোডাক্ট করবো, আসবে কত? 0। এখানে গ্রেডিয়েন্ট কত? 4। এই নোডে পার্শিয়াল ডেরিভেটিভ কত? 1। এই দুইটা গুণ দিব, আসবে কত? 4।
এই দুটো যোগ করব ইকুয়ালস টু 4, শেষ। এবং আপনার দেখেন যে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করলে এই 4ই আসার কথা। রিভার্স অ্যাকুমুলেশনে কি করব? রিভার্স অ্যাকুমুলেশনে যেটা করব সেটা হইল ফরওয়ার্ড পাসে আমি এই সবগুলা এজের গ্রেডিয়েন্টের ভ্যালু বের করে ফেলবো। আচ্ছা এখানে আসলে বের করেই ফেলছে, এখানে বোঝা যাইতেছে না। তারপর পিছন দিকে যেতে থাকবো। পিছন দিকে যাওয়া আসলে একই নিয়ম, পিছন দিকে যাওয়ার একই নিয়ম। আপনার তখন ডেল এফ বাই ডেল এফ হিসাবে কনসিডার করা লাগবে। এফ এর রিসপেক্টে এফ এর ডেরিভেটিভ কত? 1। তারপর এটা পিছন দিকে প্রোভাইড করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে হ্যাঁ, ওটা তো কোড দেখলে বুঝবে। হ্যাঁ আচ্ছা, আমি শেষ করে নিই, তারপর অটোডিফের কোডে আসবো। আমি বাকি পার্টটা শেষ করে নিই। আচ্ছা অটোডিফ নিয়ে এতে সাম হালকা পাতলা একটু আলোচনা করবে। আচ্ছা অটোডিফের পরে যেটা পড়াইছি সেটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী জিনিস? তো আমরা যে অপটিমালিটি কন্ডিশনগুলো ডিরাইভ করছি, ওই অপটিমালিটি কন্ডিশন ধরেন গ্রেডিয়েন্ট এফ ডেল এফ ইকুয়ালস টু 0, এখান থেকে যে এক্সপ্রেশনগুলো আসে ইন জেনারেল এই এক্সপ্রেশনগুলো অ্যানালাইটিক্যালি সলভ করা যায় না, খুবই কমপ্লিকেটেড এক্সপ্রেশন আসতে পারে। ঠিক আছে, তারপরে ধরেন আপনার ভ্যারিয়েবল সংখ্যা অনেক বিশাল হইতে পারে, 1 কোটি 2 কোটি 100 কোটি ভ্যারিয়েবল হয়তো আপনার আছে, তখন এটা সলভ করবেন কেমনে? তো আমরা অ্যানালাইটিক্যালি সলভ না করে যেটা করি, একটা ইটারেটিভ অ্যাপ্রোচে সলভ করি। ঠিক আছে, ইটারেটিভ অ্যাপ্রোচটা মানে আপনাকে আমি কস্ট ফাংশন দিয়ে দিছি এবং ওই ফাংশনের কোনো একটা পয়েন্টে ছাইড়ে দিছি, এবার আপনার মিনিমাম খুঁজতে বলছি। তো আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যাপ্রোচটা যেটা, সেটা হলো আমরা কোনো একটা ডাইরেকশন ধরে নিচে আগাইতে থাকবো। ডাইরেকশনটা কি? ডাইরেকশনটা হলো গ্রেডিয়েন্ট যেই ডাইরেকশনে তার অপোজিট দিকে। কারণ গ্রেডিয়েন্ট আমাদের এইটা বলে যে কোন দিকে গেলে ফাংশনের ভ্যালু বাড়বে। ঠিক আছে, তো যেই দিকে ভ্যালু বাড়বে তার অপোজিট দিকে গেলে ডেফিনেটলি কমবে। তো আমরা যে পয়েন্টে আছি সেই পয়েন্টে গ্রেডিয়েন্ট বাইর করব, গ্রেডিয়েন্ট বাইর করে সেটার অপোজিট ডাইরেকশনে যাব, এবার নতুন একটা পয়েন্টে আসবো, তারপরে আবার গ্রেডিয়েন্ট বাইর করব, আবার অপোজিট ডাইরেকশনে যাব, এভাবে যাইতে থাকবো। তো যাইতে থাকলে হোপফুলি আমরা মিনিমাতে পৌঁছে যাব। এইটাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট টুল যেটা, সেটা হলো আপনার যদি একটা ফাংশন দেওয়া থাকে আর একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকে, তাইলে পয়েন্ট 1 ফার্স্ট পয়েন্ট বাইর করবেন x0 মাইনাস ইটা টাইমস ডেল্টা এফ অ্যাট x0, অর্থাৎ x0 পয়েন্টে গ্রেডিয়েন্ট বাই করবেন, এটা একটা ভেক্টর আসবে। ঠিক আছে, তারপরে x0 থেকে ওই ভেক্টরের সাম ফ্যাক্টর আপনি মাইনাস করবেন, মাইনাস করলে নতুন পয়েন্ট পাবেন। এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটার নাম হইলো স্টেপ ফ্যাক্টর বলে, আবার লার্নিং রেটও বলে। আর স্টেপ ফ্যাক্টর গুণ গ্রেডিয়েন্ট, এই জিনিসটাকে বলে স্টেপ সাইজ। ঠিক আছে, আচ্ছা এইটাই হইল গ্রেডিয়েন্ট ডিসেন্টের বেসিক আইডিয়া। তারপর x2 কী হবে? x2 হবে হইল x1 মাইনাস ইটা টাইমস ডেল্টা এফ অ্যাট x1। ওকে, আচ্ছা তারপরে আমরা আলোচনা করছি যে এই লার্নিং রেট শিডিউলিং নিয়ে। তো এই লার্নিং রেট ঠিক করাটাও আসলে একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট গ্রেডিয়েন্ট ডিসেন্টের। তো লার্নিং রেটটা যদি আপনি অনেক বড় নেন, তাইলে অনেক ফাস্ট আপনার পয়েন্টের কোঅর্ডিনেট চেঞ্জ হবে, কিন্তু যেটা সমস্যা হতে পারে যে আপনি যে মিনিমাম পয়েন্টটা মিস করে যেতে পারেন, ওভারশুট করতে পারে। আচ্ছা যদি খুব ছোট নেন তাহলে কী হবে? ছোট নিলে হয়তো ওভারশুটিংটা ঘটবে না, আস্তে আস্তে মিনিমার কাছে যাবে, কিন্তু আপনার কনভার্স করতে অনেক সময় লেগে যেতে পারে, ট্রেনিং টাইম অনেক বিশাল হয়ে যেতে পারে। তো এইখানে একটা ট্রেড অফ আছে, এই ট্রেড অফটা করা, এটার বিভিন্ন শিডিউলিং টেকনিক দেখছিলাম। ঠিক আছে, আচ্ছা একটা শিডিউলিং টেকনিক দেখছি আপনার অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। আচ্ছা অ্যাডাপটিভ গ্রেডিয়েন্টের আগে একটা শিডিউলিং দেখছিলাম আপনার এক্সপোনেনশিয়াল ডিকেইং লার্নিং রেট শিডিউল, অর্থাৎ আমি লার্নিং রেটটা প্রত্যেক ইটারেশনে কনস্ট্যান্ট
এই যে অ্যালগরিদমটা, এটা হলো ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা হলো কনস্ট্যান্ট স্টেপ ফ্যাক্টর বা কনস্ট্যান্ট লার্নিং রেট। আপনি লার্নিং রেটটাকেও ইটারেশনের সাথে সাথে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ইটা কে প্লাস 1 ইকুয়ালস টু সাম নাম্বারস, ধরেন বললাম 0.5, 0.9 ইটাকে। এটা একটা লার্নিং রেট শিডিউল হইতে পারে, যে আপনি প্রত্যেক ইটারেশনে 0.9 দিয়ে গুণ দিচ্ছেন, তাহলে 0.9 যেহেতু একের চেয়ে ছোটো একটা সংখ্যা, এটা প্রত্যেক ইটারেশনে কমতে থাকবে। আচ্ছা, এটা হলো এক্সপোনেনশিয়ালি ডিকেইং লার্নিং রেট শিডিউল। আরও কিছু অ্যাডভান্স ভ্যারিয়েশন দেখছি। একটা ভ্যারিয়েশন দেখছি অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট, অ্যাডাগ্রেড। অ্যাডাগ্রেডের মেইন আইডিয়াটা কি? অ্যাডাগ্রেডের মেইন আইডিয়াটা হইল আমি গ্রেডিয়েন্টের প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা লার্নিং রেট রাখবো, একটা সিঙ্গেল লার্নিং রেট রাখবো না, ঠিক আছে? এবং প্রত্যেকটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি টিউন করব। টিউনিংয়ের মেকানিজমটা কি? টিউনিংয়ের মেকানিজমটা হবে, আমি অর্থাৎ ধরলাম গ্রেডিয়েন্টের আইতম কম্পোনেন্টের জন্য আমি লার্নিং রেট রাখছি ইটা আই, তাহলে ইটা আই কে হবে সাম ইনিশিয়াল ইটা আই 0 ডিভাইডেড বাই রুট ওভার এস, এস আই কে, কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিব। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হইল আমি প্রত্যেক ইটারেশনে গ্রেডিয়েন্টের আইতম কম্পোনেন্ট, যেহেতু আইতম কম্পোনেন্টের লার্নিং রেট, প্রত্যেক ইটারেশনে গ্রেডিয়েন্টের আইতম কম্পোনেন্টের স্কোয়ার এই সংখ্যাটার মধ্যে জমা করতে থাকবো। তো আইডিয়াটা এরকম যে যদি প্রত্যেক ইটারেশনে গ্রেডিয়েন্ট বেশি বেশি আসতে থাকে, তাইলে তো ওই কম্পোনেন্টের জন্য লার্নিং রেট বেশি দরকার নাই, কম লার্নিং রেট হলেই হবে। আর যেই কম্পোনেন্টের জন্য গ্রেডিয়েন্ট বেশি আসতেছে না, কম কম আসতেছে, সেই কম্পোনেন্টের জন্য লার্নিং রেটটা বেশি লাগবে, ঠিক আছে? তো এটাই আর কি আপডেট রুলের সামারি, যে যদি গ্রেডিয়েন্ট জমা করতে থাকি, গ্রেডিয়েন্টের স্কোয়ার জমা করতে থাকি, তাইলে যেখানে গ্রেডিয়েন্ট বড় ওইখানে এই সংখ্যাটা বড় হবে, আমার লার্নিং রেটটা ছোটো হইতে থাকবে, মানে বেশি তাড়াতাড়ি ছোটো হইতে থাকবে। আর যেখানে গ্রেডিয়েন্ট আস্তে আস্তে আসতেছে, সেইখানে এই সংখ্যাটা আস্তে আস্তে বড় হবে, আর এই লার্নিং রেটটা আস্তে আস্তে ছোটো হবে। এইটাই হলো অ্যাডাগ্রেড। আচ্ছা, তারপরের আইডিয়াটা হলো আরএমএস প্রপ। অ্যাডাগ্রেডে একটা সমস্যা আছে, সমস্যাটা হইল যে এইটা একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ এখানে খালি গ্রেডিয়েন্ট জমা হইতেই আছে। তো এমন ঘটতে পারে যে জমা হতে হতে মিনিমাতে পৌঁছানোর আগেই এই সংখ্যাটা এত বেশি বড় হয়ে গেছে যে লার্নিং রেট এত ছোট হয়ে গেছে, আর কনভার্ট করতে পারতেছে না, আর সামনে আগাইতে পারতেছে না, ঠিক আছে? লার্নিং রেট 0-র কাছে চলে গেছে অনেক তাড়াতাড়ি। এটা দূর করার জন্য আরএমএস প্রপে যেটা করে, যে গ্রেডিয়েন্টগুলো স্কোয়ার করে ডাইরেক্ট যোগ করে না, ওয়েট করে যোগ করে। ওকে, অর্থাৎ এসআই এর যে আপডেট রুল, এসআই এর আপডেট রুলটা আরএমএস প্রপে হলো এরকম, SIK plus 1 equals to gamma SIK plus 1 minus gamma GIK square। তো অ্যাডাগ্রেডে SIK এর সাথে ডাইরেক্ট GIK স্কোয়ার যোগ করে দেয়। আরএমএস প্রপে যেটা করে ওয়েটিং করে যোগ করে, আগে যতটুক জমা হয়েছে তার একটা ওয়েট নেয়, প্লাস কারেন্ট যে গ্রেডিয়েন্ট আসছে সেটার একটা ওয়েট নেয়। তো ওয়েটিং নিলে যেটা হয় যে আপনার সাইজ ব্লো আপ করে না, অ্যাটলিস্ট এত ফাস্ট ব্লো আপ করে না, ঠিক আছে? তো এটাই হলো আরএমএস প্রপের আইডিয়া, যে এসআইকেটা ওয়েট করে বানানো, ওয়েট করে বাড়াইলে আপনার রিসেন্ট গ্রেডিয়েন্টগুলো ওয়েট বেশি থাকে, আর পুরানো গ্রেডিয়েন্টগুলো ওয়েট আস্তে আস্তে কমতে থাকে। তো বেসিক্যালি যেটা ঘটে যে রিসেন্ট গ্রেডিয়েন্টগুলো ওয়েট নিয়ে আপনার কম্পিটিশনটা হয়। আচ্ছা, এটা এই দুইটা ছিল আমাদের, এই তিনটা ছিল লার্নিং রেট শিডিউলিং অ্যালগরিদম বলতে পারেন। তারপরে আমরা দেখছি যে ডিসেন্ট অ্যালগরিদমেরও ভ্যারিয়েশন আছে। ডিসেন্ট অ্যালগরিদমের একটা বড় ভ্যারিয়েশন হলো মোমেন্টাম। এই রেকর্ডিং কি চলতেছে? আচ্ছা, ডিসেন্ট অ্যালগরিদমের ভ্যারিয়েশন হইলো আপনার ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে মোমেন্টাম ডিসেন্ট। মোমেন্টাম ডিসেন্টের মেইন কনসেপ্ট, মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা ইজ ইন্সপায়ার্ড ফ্রম ফিজিক্স। ফিজিক্সে যেটা ঘটে সেটা হলো আপনার কোনো একটা বস্তুর উপর যদি আপনি ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে ফোর্সটা ডাইরেক্ট ওই বস্তুর পজিশনটা চেঞ্জ করে না, ফোর্সটা আসলে ভেলোসিটিকে চেঞ্জ করে এবং ভেলোসিটিটা পজিশনকে চেঞ্জ করে, ঠিক আছে? তো মোমেন্টাম গ্রেডিয়েন্ট ডিসেন্টের আইডিয়া হলো আপনি একটা ভেলোসিটি ভেক্টর বানাবেন, এই ভেলোসিটি ভেক্টরটা আগে আপডেট করবেন, vk মাইনাস আলফা টাইমস জিকে, তারপর এই ভেলোসিটি ভেক্টরটা দিয়ে আপনার পজিশন ভেক্টরকে আপডেট করবেন।
এখন এখানে কিছু ক্যাচ আছে। ক্যাচ হইল যে যদি আপনার কোনো ফ্রিকশন না থাকে তাইলে একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে, ধরেন আপনি একটা হিল টাইপ এরিয়াতে আছেন, একটা বস্তুকে ছাইড়ে দিচ্ছেন, তো যদি কোনো ফ্রিকশন না থাকে এটা মিনিমাম পাস করে আবার উপরে উঠে যাবে, আবার এই সাইডে চলে যাবে, মানে বেসিক্যালি অসিলেট করতে থাকবে, এরকম করতে থাকবে। তো এটা যাতে নিচে দিয়ে থামে, এই থামানোর জন্য আমাদেরকে ফ্রিকশন অ্যাড করা লাগবে। তো ফ্রিকশন অ্যাড করার জন্য যেটা করা লাগবে সেটা হইল এই জায়গায় আবার আরেকটা ফ্যাক্টর দেওয়া লাগবে, বিটা টাইমস ভিকে। ঠিক আছে, তো এটা কই থেকে আসছে এটা ক্লাসে এক্সপ্লেন করছি, এটা এখানে ডিটেলস এক্সপ্লেন করলাম না, আপনি ভিডিওতে দেখে নিন যে এই ফ্যাক্টরটা কই থেকে আসে। বেসিক্যালি ফ্রিকশনের ইকুয়েশন থেকে আর কি মোটিভেট করে এই ফ্যাক্টরটা আনছিলাম। তো দিস ইজ মোমেন্টাম ডিসেন্ট, এটা হলো আপডেট রুল, মোমেন্টাম ডিসেন্টের আপডেট রুল। আচ্ছা, এই মোমেন্টামেরও একটা ভ্যারিয়েশন আছে, সেটা হলো নেস্টেড অফ মোমেন্টাম। নেস্টেড অফ মোমেন্টাম যেটা করে যে